আচ্ছা, গুগলের ওই গাইডলাইনটা আমি দিয়ে দিয়েছি। সবার যদি মানে যার যার মানে যদি পড়তে চান পড়তে পারেন। মানে এটা হচ্ছে কি এসইওর জন্য খুবই ভালো, ঠিক আছে? এসইওর জন্য খুবই ভালো। মানে এটা গুগল অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সেই গাইডলাইনটা এখানে দেওয়া আছে। কি কি করলে আসলে একটা পেজ, মানে একটা পেজকে গুগল কিভাবে দেখে এটা আপনারা বুঝতে পারবেন এই গাইডলাইনটা পড়লে। সো আমি দিয়ে দিয়েছি, যাদের পড়ার ইচ্ছা পড়ে ফেলবেন। আর ভিডিওগুলো মানে গত ক্লাসেরটা আমি দিয়ে দিয়েছি গতকালকে। সো আমরা ছিলাম হচ্ছে গিয়ে সার্চ কনসোলে। যেমন কিছু ইরোর গুলো দেখছিলাম, ইরোর কিভাবে সলভ করে এবং কোন অপশনের কাজটা কি এগুলো দেখছিলাম। আজকে হচ্ছে গিয়ে সার্চ কনসোলটা শেষ করবো আর অ্যানালিটিক্সটা পুরোপুরি শেষ করার চেষ্টা করব। সো এগুলাকে আপনারা মানে লাইক এইটা বলতে পারেন যে টেকনিক্যাল এসইও এবং ডাটা অ্যানালাইসিস, এসইও ডাটা অ্যানালাইসিস, রেজাল্ট মেজারমেন্ট তো বলতে পারেন। এবং এই এগুলো হচ্ছে কি টেকনিক্যাল এসইওর পার্ট। এই সার্চ কনসোল অ্যানালিটিক্স টেকনিক্যাল অ্যানালিটিক্সের পার্ট। ইভেন আপনার ডাটা ড্রিভেন ডিসিশন যেটা বলে, মানে অ্যাকচুয়ালি ধরেন আপনি আপনার ওয়ার্ক আর ওয়ার্কের ইম্প্যাক্ট, ঠিক আছে? ওয়ার্ক আর ওয়ার্কের ইম্প্যাক্টটা হচ্ছে কি আপনি মেজারমেন্ট করতে পারবেন হচ্ছে কি এই গুগল অ্যানালিটিক্স এবং সার্চ কনসোলের মধ্যে। দুই ধরনের কাজই করা যায়। যেমন মানে টেকনিক্যাল ব্যাপারগুলো কি কি, যেমন এই যে একটু পরে দেখবো। আসলে আমি সার্চ কনসোলে এন্টার করি। আচ্ছা, আমরা পেজেস দেখেছি, পেজেসে ছিলাম, ইরর গুলো সলভ করছিলাম, ঠিক আছে? ওই যে যে ইরর গুলো আছে, সো ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স, ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, এই জিনিসগুলা। আচ্ছা, এখন ধরেন এগুলো নিয়ে আমি মোটামুটি সবগুলোই কথা বলে ফেলেছি। ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স নিয়ে কথা বলেছি। আচ্ছা, এটা নিয়ে আরেকটা বলার ছিল, যেটা হচ্ছে গিয়ে ধরেন কোন একটা পেজ গুগল ক্রল করেছে, বাট আপনি চাচ্ছেন ইন্ডেক্স করাতে, বাট সামহাউ সে ইন্ডেক্স করে নাই, তখন কি করবেন? তখন ওই পেজগুলো দেখতে হয় যে যে পেজটা আপনি চাচ্ছেন যে এই লিস্ট থেকে বের করে, ধরেন আমি এই পেজটা চাচ্ছি যে এই পেজটাকে আমি যেহেতু ক্রল করে ইন্ডেক্স মানে সেই ইন্ডেক্স করে নাই, ইন্ডেক্স করাবো। এখন এই পেজটা আমার জন্য ইম্পর্টেন্ট, ধরেন এই পেজটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এটা র্যাঙ্কে না আসলে আমার অনেক মানে ঝামেলা হতে পারে, প্রবলেম হতে পারে। বাট বা ধরেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই আছে এটা যে এইটা আমার অবশ্যই ইন্ডেক্স করে দিতে হবে। তো সো তখন কি করতে পারেন? সো তখন যেটা করতে হবে, ধরেন যে পেজটা আপনারা ইয়া করতে চাচ্ছেন, মানে ইন্ডেক্স করতে চাচ্ছেন বা ইন্ডেক্স করাতে হবে, সেটা যেটা করতে হবে মানে তখন ওই পেজগুলোকে একটু রিচ করতে হবে। সাপোজ ধরেন আমি ডিলার্স পেজে যাই, যেমন আমার ডিলার পেজ অনেকগুলো ইন্ডেক্স করে নাই, বাট আমার ছিল যে মানে ডিলারদের ডিমান্ড ছিল যে ভাই আমাদের এই পেজগুলোকে, আমার পেজ তো সার্চে আসে না, অন্যদেরটা তো আসে। ধরেন যে আমার ডিলাররা যারা আছে, যারা আমার ইয়াতে অ্যাড দেয়, পেইড অ্যাড দেয়, তাদের ডিমান্ড একটা থাকে যে ভাই আমার ইয়া যাতে আমারটা যাতে সার্চ করলেই আসে, আমারটা গুগলে যাতে আমার নাম লিখে সার্চ করলেই আসে। সো এটা মানে নতুন আসছে। এই যে, ঠিক আছে? সো ওরা তখন ইয়া করে যে মানে ওদেরটা যদি না আসে তখন ওরা একটু ঝামেলা করে যে ভাই আমারটা তো আমি আমার সবারটা তো আসলো, আমারটা তো আসলো না। সো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা করতে হবে, যে পেজগুলোকে আনতে চাচ্ছেন সেই পেজগুলোকে, ধরেন এইটা ধরেন একবার আপনি ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়েছেন, বাট সামহাউ সে ইন্ডেক্স করে নেই,
আমি এগুলো একটু অ্যাডভান্স কথা বলছি, মানে একটু আপার লেভেলের। ধরেন আপনি অ্যাডভান্স মানে আপনি ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়েছিলেন, বাট তখনও রিকোয়েস্ট করে নাই বা এসে চলে গেছে, তখন যেটা করতে হয় পেজগুলোকে একটু রিচ করতে হয়। রিচ বলতে হচ্ছে গিয়ে তখন আরো ভালো মতো অপটিমাইজ করতে হয়, কিওয়ার্ডগুলো আরো সুন্দর করে দেওয়া, এখানে ছোট একটা আর্টিকেল লেখা, যাতে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তখন আবার রিকোয়েস্ট দিলে কি হয়, তখন তখন আবার ইন্ডেক্স করে ফেলে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে সিস্টেম। যদি কোনো পেজ দেখবেন যে ইন্ডেক্স হচ্ছেই না, তখন ওইটাকে আরো ভালোভাবে অপটিমাইজ করতে হয়। আরো ভালোভাবে বলতে হচ্ছে গিয়ে কিছু কন্টেন্ট দিবেন, কিছু আর কিওয়ার্ডস দিবেন, সুন্দর করে সাজাবেন, তাহলে ওই পেজগুলোকে সে আরো গুরুত্ব সহকারে দেখবে। সো ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সের ক্ষেত্রে তাই। আচ্ছা, সো এই গেল হচ্ছে কি আমার ইরর সলভিং 404। ইরর কিন্তু আরো অনেক টাইপের হয়, যেমন 404 এটা তো ফরবিডেন, মানে পেজটা নাই। তারপর 403 মানে হচ্ছে গিয়ে সার্ভার সাইড প্রবলেম। ঠিক আছে, তারপরে কি আছে 503, 505, এই ধরনের কিন্তু অনেক টাইপের ইরর শো করে। সো ওই ইরর গুলা মানে সলভ করাও কিন্তু আমাদের একটা কাজ, অথবা সার্ভার সাইড ইরর যদি হয় বা ইরর যদি আসে, এগুলা ডেভেলপারকে ইনফর্ম করাও আমাদের একটা কাজ। ঠিক আছে, যে ইরর আসতেছে এগুলা সলভ করো, বাট তোমার সাইজ মানে সাইট ঠিকঠাক মতো লোড হচ্ছে না, আসতেছে না। আচ্ছা, ওইগুলোতে আসতেছি। সো ভিডিও পেজেস, আমার আমার যদি ভিডিও পেজ থাকে সেক্ষেত্রে, আচ্ছা, সো ভিডিও পেজ এইখানে আমার এগুলা হচ্ছে গিয়ে সবগুলাই ধরেন ইউটিউব থেকে আপনার ইয়া করা। সো দ্যাটস ওয়াই ভিডিও ইজ নট দ্য মেইন কন্টেন্ট অফ দ্য পেজ, এই কথাটা বলতেছে। হ্যাঁ, মানে আমার ভিডিওটা ফার্স্ট অফ অল মেইন কন্টেন্ট না, আর সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে ভিডিওটা হচ্ছে গিয়ে আমার ইউটিউবে হোস্ট করা। ঠিক আছে, ভিডিওটা হচ্ছে কি ইউটিউবে হোস্ট করা, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমার এখানে ভিডিও ইন্ডেক্স পেজ দেখাচ্ছে না, মানে আমার কোনো ভিডিও ইন্ডেক্স করে নাই। যদি আমার ভিডিও ইন্ডেক্স করা থাকতো তাহলে হচ্ছে গিয়ে মানে আমার যদি ভিডিও যদি আমি আমার ওয়েবসাইটে হোস্ট করতাম তাহলে হচ্ছে গিয়ে এখানে শো করতে, আদারওয়াইজ এখানে এর জন্য শো করতেছে না। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে সাইট ম্যাপ। এখন এই সাইট ম্যাপটা কি সেটাকে আমরা জানি। আচ্ছা, সো এইটা মানে এসইও এক্সপার্ট হলে অবশ্যই অবশ্যই জানতে হবে সাইট ম্যাপ কি এবং এটার কাজ কি। যেটা আমি বলেছিলাম যে একটা সাইটকে আমরা যেভাবে দেখি বা আমরা যেভাবে বুঝতে পারি কোনটা কি, রোবট সেভাবে এখনো বুঝে ওঠার ক্ষমতা তার হয় নাই বা নাই। ঠিক আছে, আমরা একটা পেজকে, বলেন তো এখানে এটা কি লেখা? গাড়িবাড়ি.com। গাড়িবাড়ি.com। সো আমরা জানি কি গাড়ি মানে হচ্ছে কার, বাড়ি মানে হচ্ছে গিয়ে হাউস। রোবট কিভাবে বুঝে? না স্যার, সে তো এটা একটা লোগো পাশে হিসেবে। এটা কিন্তু টেক্সট তো না, এটা কিন্তু ইমেজ। সো এটা পড়ার ক্ষমতা, বাট আমরা কিন্তু চোখে দেখে এটা ইমেজ হোক টেক্সট হোক যেটাই হোক পড়ে ফেলতেছি। তারপর এই সেকশনটা নাম কি বলেন তো? এই যে পুরো সেকশনটা হেডার। হেডার সেকশন। সো হেডার সেকশন, এই যে বলে ফেলছেন হেডার সেকশন। তারপরে এইটা ক্লিক করলে কি হয়, এটা কি এটা কি এগুলা কি, কোনটা ইমেজ কোনটা হচ্ছে কি টেক্সট, এগুলা যেমন আমরা ইজিলি বুঝতে পারি, যেটা হচ্ছে মানে রোবটসরা কিন্তু এত ইজিলি বুঝতে পারে না। তাদের জন্য কি করতে হয়, আলাদা করে একটা ম্যাপ ক্রিয়েট করতে হয়, যে কোথায় কি আছে, পুরো ফুল ওয়েবসাইটের একটা ম্যাপ ক্রিয়েট করতে হয়, এবং ওই ম্যাপটাকে বলে হচ্ছে গিয়ে সাইট ম্যাপ। ঠিক আছে, ওই ম্যাপটাকেই বলে হচ্ছে সাইট ম্যাপ। সো এই সাইট ম্যাপটা কিভাবে ক্রিয়েট করব, এটাকে আবার বলে এক্সএমএল সাইট ম্যাপও বলে। ঠিক আছে, এক্সএমএল। এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করা হয় গুগল বটের জন্য। বা এটা কি দেখেন এখানে কি বলা আছে, এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ এন্ড ফাইল ফরম্যাট ফর সর্টিং, ট্রান্সমিটিং এন্ড রিকনস্ট্রাক্টিং আরবিট্রারি ডাটা। মানে তার জন্য হচ্ছে গিয়ে মানে আমার সাইটের ফুল স্ট্রাকচারটা একটা ফাইল আকারে বটের জন্য সাজিয়ে দেওয়া। সো আমি একটা কথা বারবারই বলি যে গুগলের জন্য বা যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য আপনার সাইটটা
যত ইজি করবেন অ্যাক্সেস করা, তত ইজি তারা ক্রল করবে এবং ইন্ডেক্স করবে। যত প্যারা দিবেন, যত কষ্ট দিবেন, যত কাজ তাদের কাজ করতে হবে, তত হচ্ছে কি আপনার সাইটটা তারা অ্যাভয়েড করবে, মানে এক্সট্রা কাজ তারা আপনার হয়ে করে দিবে না। সো আপনার যেহেতু চাহিদা তার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা, সো আপনারই কি করতে হবে, ইজি করে দিতে হবে, আদারওয়াইজ পারবেন না, মানে র্যাঙ্ক করাতে পারবেন বা তার সে ইন্ডেক্স করবে না। ঠিক আছে, তো এখন এই সাইট ম্যাপটা কিভাবে ক্রিয়েট করব? সো আমরা তো সবাই র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল করা দেখেছি। সো এইটা দেখি, মানে ধরেন এটা কত পেজ, 2973 পেজ। আচ্ছা, যারা পারেন তো পারেন, যারা পারেন না বলেন তো এই 2930 পেজের জন্য আমার সাইট ম্যাপ, মানে যারা পারেন বললেন না, দেখি সবার আইডিয়া দেখি। আচ্ছা, 2973 পেজের জন্য আমাদের সাইট ম্যাপ ক্রিয়েট করতে কতক্ষণ লাগতে পারে, বা 5000 পেজের জন্য? জেনারেল তো অনেক টাইম লাগার কথা। আচ্ছা, অনেক টাইম লাগার কথা। আর কেউ বলবেন? আচ্ছা, ক্রিয়েট করি। সো আমাদের যে র্যাঙ্ক ম্যাপ প্লাগইনটা ইনস্টল করা আছে সেটা করা থাকলেই আমাদের কিন্তু মানে সাইট ম্যাপটা ক্রিয়েট করা অনেকটা ইজি হয়ে যায়। মানে আমাদের জন্য র্যাঙ্ক ম্যাপ এটা অটোমেটিক্যালি মানে করেও রেখেছে। আচ্ছা, দেখি গিয়ে সাইট ম্যাপ কোথায় আছে, কি মানে অপশনটা কোথায়। সো আমাদের প্রথমে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করতে হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করলাম। এরপরে কি কোথায় ক্লিক করতে হবে, র্যাঙ্ক ম্যাপ এসইও। র্যাঙ্ক ম্যাপ এসইও তে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে সাইট ম্যাপ সেটিংস। ঠিক আছে, এইখানে আপনাদের দেওয়া থাকবে 200, সেটাকে 20,000 করবেন। এখানে দেওয়া থাকবে 200, সেটাকে 20,000 করে, মানে এখানে 20,000 বলে দেওয়া মানে হচ্ছে গিয়ে সে 20,000টা পর্যন্ত পেজ এই আপনার আপনার যে ফাইলটা ক্রিয়েট করবে সেখানে, যে এক্সএমএল ফাইলটা ক্রিয়েট করবে সেখানে যাতে 20,000 পেজ পর্যন্ত তার ক্যাপাসিটি থাকে। এখানে 5,000 আছে, মানে 20,000 পর্যন্ত তার লিমিট। আর আরেকটা কথা মনে রাখবেন, একটা সাইট ম্যাপের লিমিট হচ্ছে গিয়ে আপনার, সে 50,000 পর্যন্ত লিংক সে নিতে পারবে, মানে 50,000 পর্যন্ত পেজ সে ইন্ডেক্স একটা সাইট ম্যাপে করতে পারবে। যদি এর বেশি হয় তাহলে আলাদা করে আবার সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। সো 50,000 অনেক, যদি বড় বড় সাইট যেমন ই কমার্স সাইট সেগুলোর ক্ষেত্রে সেগুলো লাখ লাখ পেজও হয়, সেক্ষেত্রে আমার মাল্টিপল সাইট ম্যাপও থাকতে পারে। ঠিক আছে, সো আগে সিঙ্গেল যে সাইটটা আছে সেটা দিয়ে শিখেন। তো সাইট ম্যাপ যদি 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ যাই হোক না কেন, 50,000, তো সাইট ম্যাপ ক্রিয়েট করতে দেখেন আমার টাইমই লাগে না, কারণ এটা মানে র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল করার সাথে সাথে সে অটোমেটিক্যালি আমার জন্য ফাইল ক্রিয়েট করে রেখেছে। ঠিক আছে, সো এখানে 20,000 দিয়ে আপনারা ধরেন 20,000 দিবেন, 20,000 দিয়ে তারপরে হচ্ছে কি আপনারা ইয়া করবেন, এখানে সেভ চেঞ্জেস দিবেন, দিয়ে সাইট ম্যাপটা এখন আমার গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। কিভাবে করব, কিছুই করা লাগবে না, কোনো ফাইলও আপলোড করা লাগবে না, কিছু করা লাগবে না। এই যে এইটুক শুধু সাইটম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এই কথাটা কপি করেন। কপি করে দেন হচ্ছে গিয়ে আপনারা এখানে এইটা পেস্ট করেন। দেখেন এক্সাক্ট এই অ্যাড্রেসটা এখানে আছে, https://garibay.com/gario sitemap। সো এটা আছে না এখানে এক্স্যাক্টলি? জি স্যার। সো এরপরে জাস্ট করে sitemap আন্ডারস্কোর ইন্ডেক্স এক্সএমএল এই পেস্ট করে দেন করে দেন সাবমিট। সো আমার সাইট ম্যাপটা সাবমিট হয়ে গেছে। এইটাই হচ্ছে গিয়ে সাইট ম্যাপ সাবমিশন। ঠিক আছে, এটাকেই এসইওর ভাষায় বলে সাইট ম্যাপ সাবমিশনের কাজ। সো কোনো ক্লায়েন্ট এছাড়া র্যাঙ্ক ম্যাপ ছাড়াও বানানোর উপায় আছে। যেমন আমি আরেকটা ওয়ে দেখাই দিই, যেমন আপনার অনেক ফ্রি সাইট পাবেন,
সো এখানে গিয়ে যদি আপনার সাইটটা দিয়ে দেন, এখান থেকে কি করতে পারবেন, সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারবেন। এরকম অনেক সাইট পাবেন। র্যাঙ্ক ম্যাপে করা ইজি। এখন বলতে পারেন যে ভাই যদি র্যাঙ্ক ম্যাপ না হয় কি করব, মানে যদি আমার ওয়ার্ডপ্রেস না হয় সাইট, সেক্ষেত্রে এই মেথডটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। সো আমি এখানে এইটার লিঙ্কটা দিয়ে স্টার্ট। সো এটা ক্রিয়েট করতে বেশ কিছুটা সময় নেবে। সাইট যত বড় হবে তত বেশি সময় লাগবে। হ্যাঁ, সাইট যত বেশি হবে তত বেশি সময় লাগবে। সো এইভাবে মানে আপনারা চাইলে যদি ওয়ার্ডপ্রেস ছাড়া হয় তাহলে ওয়ার্ডপ্রেস ছাড়া হলো গিয়ে আপনারা এই সিস্টেম অ্যাপ্লাই করে সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারেন। স্যার সাইট ম্যাপ কি বারবার সাবমিট করতে হয়? সাইটে কোনো কিছু আপডেট করলে, যেমন আমি দেখালাম না ইন্ডেক্স রিকোয়েস্ট দিলাম, এখনো যে আপনি যদি ইউআরএল এখানে চেক করে দেখেন, ধরেন এইটা দিলাম, আচ্ছা এটা ইন্ডেক্স করা। আচ্ছা সাইট ম্যাপ এখানে কি আছে, সাইট ম্যাপ সে এই পেজটা সাইট ম্যাপে পেয়েছে। সাপোজ ধরেন এখানে সাইট ম্যাপে পায় নাই, তখন কি করবেন, ইন্ডেক্স রিকোয়েস্ট দেওয়ার পরে সাইট ম্যাপটা আরেকবার আপডেট করে দিতে হবে। কারণ কি, ওই পেজটা সে সাইট ম্যাপে, ধরেন আমি হয়তো নতুন করেছি এর জন্য সাইট ম্যাপে সে ইনক্লুড করে নাই, ঠিক আছে। সো ইনক্লুড যেহেতু করে নাই, এটাকে ইনক্লুড করাতে হবে। ইনক্লুড করাতে হলে আপনি এখানে এসে আবার সেভ চেঞ্জেস দেন, তাহলে ইনক্লুড হয়ে যাবে। তারপর কি করবেন, এটা জাস্ট কপি করে সেম ভাবে আবার সাইট ম্যাপটা এখানে সাবমিট করে দেন এই সাইট ম্যাপসে। সো তখন কি হবে, তখন যেহেতু এটা আপডেট করা ছিল না, এখন ওটা সাইট ম্যাপে পেয়ে যাবে, তখন গুগল এটা পেয়ে যাবে সাইট ম্যাপটা। সো তার জন্য আরো ইন্ডেক্স করাটা ইজি হয়ে যাবে। অবশ্যই মানে সাইটে আবার আবার ধরেন সাইটে যদি আপনি মেজর কোনো চেঞ্জেস আনেন, ধরেন পেজ হয়তো বা শিফট করেছেন, ডিজাইন চেঞ্জ করেছেন, বা নতুন আর্টিকেল, বা ধরেন আপনার কন্টেন্টগুলো এডিট করেছেন, সেই সব ক্ষেত্রে আপনার সাইট ম্যাপটা আরেকবার করে সাবমিট করে দেওয়াই ভালো, ঠিক আছে। কারণ গুগলের কাছে যেটা আছে সেটা তো আপডেটেড না, আপনি যদি চেঞ্জ করে থাকেন। সো আপডেট করে দেওয়ার জন্য সাইট ম্যাপটা চেঞ্জ করার পরে আবার আরেকবার সাবমিট করে দিতে হবে। সো বারবার সাবমিট করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে রিমুভালস এর কাজ আমি অলরেডি দেখিয়েছি। সাইট ম্যাপটা নিয়ে একটু কথা বললাম কারণ সাইট ম্যাপটা বোঝার ব্যাপার আছে। আমি অবাক হয়ে যাই যে অনেক এসইও এক্সপার্ট নিজেদের দাবি করে, কিন্তু সাইট ম্যাপ জিজ্ঞেস করলে সাইট ম্যাপ কি এটা সম্পর্কে বলতে পারে না। খুবই বেসিক, এসইও খুবই একটা বেসিক জিনিস এই সাইট ম্যাপ। এবং যারা এসইও পারে বলে কিন্তু সাইট ম্যাপ বুঝে না, মানে তাদের জ্ঞান বা তাদের দক্ষতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ। মানে সাইট ম্যাপ না বুঝলে কিভাবে এসইও করবে, কারণ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ সাইট ম্যাপ সাবমিশন করা। আরেকটা কাজ আছে রোবট টিএক্সটি, সেটা একটু পরেই দেখাবো, মানে অ্যানালিটিক্স সার্চ কনসোল শেষ করে রোবট টিএক্সটিটা দেখাই দেবো। সো রিমুভালস দেখিয়েছে অলরেডি। কোনো লিঙ্ক যদি আপনি গুগল থেকে রিমুভ করে দিতে চান, এইটার নাম আগে ছিল লিঙ্ক ডেজাভু টুল, এখন এটার নাম দিয়েছে রিমুভালস, ঠিক আছে। লিঙ্ক ডেজাভু বলতে হবে এটাকে। সো যে কোনো একটা আনে, গত ক্লাসে আমি দেখেছি নিউ রিকোয়েস্ট দিয়ে যে কোনো একটা লিঙ্ক পেস্ট করে রিকোয়েস্ট সাবমিট করলেই আপনার লিঙ্কটা এখন রিমুভ হবেই যে এটার কোনো গ্যারান্টি নেই, বাট গুগল নরমালি করে দেয়। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কি এক্সপিরিয়েন্স সেকশনটাতে। এখানে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের মেইনলি টেকনিক্যাল ইস্যুগুলা, ঠিক আছে। সো আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল কিছু ইস্যু আছে, যেমন স্পিড রিলেটেড, এগুলাকে বলে হচ্ছে গিয়ে কোর ওয়েব ভাইটালস, ঠিক আছে। এই জিনিসগুলো দেখো কিন্তু মানে যেটা আমরা মানে র্যাঙ্কিং ফ্যাক্টরে পড়েছি, যে আপনার এগুলো কিন্তু অনেকটাই ম্যাটার করে। মানে যেটা আমি বলি যে অ্যাটলিস্ট যাতে সাইটটা ইউজেবল হয়। মানে সাইটটা যদি ইউজেবলই না হয়, মানে এমন না যে আপনার একদম ডেডিকেটেড সার্ভার লাগবে, প্রথমেই ডেডিকেটেড সার্ভার নিয়ে কাজ শুরু করতে হবে, বা আপনার
একদম ভিপিএস হোস্টিং নিতে হবে, এক্সপেন্সিভ হোস্টিং নিয়ে কাজ শুরু করতে হবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা যে ব্যাপারটা এরকম যাতে অ্যাট লিস্ট, হ্যাঁ যত ভালো এক্সপিরিয়েন্স দিবেন তত ভালো, কিন্তু অ্যাট লিস্ট যাতে ইউজাররা ইউজ করতে পারে, মানে এমন না যে হয় যে মানে আসেই না, আসে তো যায় না, যায় তো আসে না, ব্যাপারটা যাতে এরকম না হয়। ঠিক আছে, সো আমার এখানে অনেকগুলো পেজের মধ্যে 475টা আমি এখানে ক্লিক, মোবাইলে আর ডেস্কটপেও একই দেখাচ্ছে, দেখি ক্লিক করি এখানে। সো পোর নাই কোনো, কিন্তু নিড টু ইমপ্রুভমেন্ট, এটা মাথায় রাখবেন যে একদম 100% গুড কখনো একটা সাইটের করা সম্ভব না। সেখানে কিছু ইস্যু আছে, আইএনপি ইস্যু লঙ্গার দেন, এখানে তাদের একটা স্ট্যান্ডার্ড আছে যে আইএনপির ফুল ফর্মটা আমার দেখা লাগবে, এটা এটা অনেকগুলো তো আমি আসলে ইয়া থাকে না। এলসিপি মানে হচ্ছে, আচ্ছা আইএনপি তে আসি আগে, এগুলো ডেভেলপাররা ভালো বলতে পারে। আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড সময় থাকে আপনার লোডিং টাইমটা একটু বেশি লাগছে, সো এটার হিসাব হয় আবার মিলি সেকেন্ডে। ঠিক আছে, 200 মিলি সেকেন্ড, আমার 200 মানে 25 মিলি সেকেন্ড লাগতেছে এরকম কিছু একটা। সো স্ট্যান্ডার্ড হচ্ছে 200 মিলি সেকেন্ড, আমার লাগতেছে 225। আচ্ছা, এলসিপি মানে লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট। ঠিক আছে, এল লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট মানে কে বলতে পারি দেখি তো? যে পেজে স্যার অনেক ভিডিও টেক্সট তারপরে না, মানে একটা পেজের লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট কোনটা, এটা মানে এটা ফুল ফর্ম হচ্ছে লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট। এটা একটা পেজের কোন কোন জিনিসটা? আর বলতে পারতেছি না। এটা এটা আপনার পেজের কোন জিনিসটা এই লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট? স্যার এটা কি হচ্ছে ওই যে কন্টেন্ট 300 কত ওয়ার্ডের যেন বেশি হলে ইউএসটি একটা ই দেখায়, ওয়ার্নিং দেখায়, ওইটা নাকি? না না, আচ্ছা আমি বলি লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট হচ্ছে গিয়ে যে কোনো একটা পেজের যে মেইন সেকশনটা থাকে, ধরেন ধরেন একটা ইউটিউব পেজের ইয়া, ক্লাস দিবেন ভাই? হ্যাঁ, সময়ের সাথে মিটিং, মিটিং গুণ কি ইয়া ব্লগ? আচ্ছা, লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট মানে হচ্ছে কি আপনার আপনার যে মানে যে পেজটা আছে সেটার মেইন কন্টেন্ট, যেমন ইউটিউবে যদি যাই, ইউটিউবের মেইন কন্টেন্ট কি? ভিডিও স্যার। ভিডিও। এখন ধরেন তাহলে ইউটিউবে আগে যাই, গিয়ে একটা পেজ ওপেন করি, এই যে এটার মেইন কন্টেন্ট কি? ভিডিও না? দেখেন সবার আগে কি লোড হয়েছে তাহলে? ভিডিও। টেক্সট টেক্সট পরে আসলো না, প্রথমে কি আসলো? ভিডিও আসছে। সো এই যে আমি যদি একটা ভিডিও ওপেন করি, দেখেন প্রথমে কি আসে, একটু লক্ষ্য করেন, প্রথমে কি আসলো? ভিডিও স্যার। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি আপনার লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট। আপনার একটা পেজে যে মেইন কন্টেন্টটা আছে সেটা লোড হতে কত সময় লাগছে, অন্য, কারণ আপনার এখানে মানুষের মেইন ফোকাস কি? ভিডিও দেখা, অন্য কিছু আসলো কি আসলো না সেটা কিন্তু ম্যাটার করে, বাট সেটা পরে, আগে কি আসতে হবে? এই দেখেন পরে কিন্তু গিয়ে সব টেক্সটে, কিন্তু আগে কি আসলো? এই পেজের মেইন কন্টেন্টটা কি? এই পেজের মেইন কন্টেন্টটা হচ্ছে এই ভিডিওটা, তাই না? সো জি, স্যার। এই যে লোডটা হলো মেইন কন্টেন্টটা, এই মেইন কন্টেন্ট লোড হতে মানে এটাকেই মেইন কন্টেন্টটাকে বলা হচ্ছে লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট, আর এটা লোড হতে কত সময় লাগে এটা মানে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে কি আপনার, মানে এখানে দেখি এখানে কি দেওয়া আছে, আচ্ছা 2.5 সেকেন্ড, এটা মোবাইলের স্ট্যান্ডার্ড। এর থেকে যদি বেশি লাগে তখন এটা এই যে আপনাকে কি করবে, ওয়ার্নিং দিবে, ইমপ্রুভ করতে বলবে। সো এলসিপি আমরা ক্লিয়ার বুঝেছি, লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট। ক্লিয়ার স্যার। আচ্ছা, সো দেখেন সিএলএস, জি স্যার এই যে বুঝেছি, সিএলএস কিন্তু এর এইটা একটা আসলে ইস্যু থাকে,
আচ্ছা, এই সিএলএসটা হচ্ছে গিয়ে মানে এই যে আপনার একটা ওয়েবসাইটে, বিশেষ ধরেন প্রথম আলো ডট কমে যায়, তখন গেলে বুঝবেন। সো যে আমাদের ওয়েবসাইটে অনেক অ্যাড আসে না? ডিসপ্লে অ্যাড স্যার। হ্যাঁ, ডিসপ্লে অ্যাড আছে, টেক্সট আছে, গুগল অ্যাডস আছে, অনেক টাইপের অ্যাড আছে। তারপরে মানে আপনার পপ আপ অ্যাড আছে, আসে না? জি স্যার। আচ্ছা, একটা সাইটে গেলে মানে আপনাদের বুঝতে ইজি হবে। সো সিএলএস এর যে টাইমটা আছে, সিএলএস মানে হচ্ছে গিয়ে আপনার একটা পেজে যে খালি জায়গাগুলো আছে, বা আপনি যখন ক্রল করেন বা যখন পেজটা লোড হয়, ওই পেজটা লোডিং এর সময় মানে মোবাইল দিয়ে এই জিনিসটা মানে ভালো বোঝা যায় যে অনেক সময় এরকম হয় না যে আপনি পেজ লোড হচ্ছেন, আপনি ক্রল করতেছেন, বাট অ্যাড চলে আসতেই আছে, এরকম হয় না? মানে পেজটা লম্বা হতে থাকে, বা আপনার কি হয় মানে দেখা যায় যে আপনার ওই অ্যাডের জন্য টেক্সটটা পড়তেই পারছেন না, ঠিক আছে? সো এইটাকেই বলা হচ্ছে সিএলএস টাইমিং। এইটা যদি আপনার নর্মালি 0.1 সেকেন্ড হয়, তাহলেই এইটাকে মানে তারা মানে খারাপ হিসেবে ধরে, বা মানে ইমপ্রুভমেন্ট চায়, বা এর থেকে খারাপ হলে পুরো বলতে পারে মানে সাইটটা পারফর্মই করতেছে না। সো এই জিনিসগুলা কি করতে হয়, এই জিনিসগুলো আপনার মানে এই ইস্যুগুলো ম্যাক্সিমাম সলভ করে ডেভেলপাররা, ঠিক আছে? এলসিপি ইস্যু, সিএলএস ইস্যু, তারপর আইএনপি মানে যদি কোডিং রিলেটেড কোনো ইস্যু থাকে, এগুলো ম্যাক্সিমামই সলভ করতে হয় হচ্ছে ডেভেলপারদের। এগুলো হচ্ছে কি জাস্ট আপনাদের মানে নোটিস করে দিতে হবে যে এগুলা প্রবলেম হচ্ছে, মানে এই পেজগুলা প্রবলেম আছে। মানে যেটা আমি বলেছি যে আপনার যে কখনো 100% একটা সাইটকে আপ এন্ড রানিং করা পসিবল না। মানে রানিং, আপ এন্ড রানিং বলতে হচ্ছে আমি এখানে বুঝাচ্ছি যে একদম 100% হচ্ছে গিয়ে মানে কখনো অপটিমাম রাখতে পারবেন না, কিছু না কিছু ইস্যু থাকবেই। তো সেগুলোই কি করতে হবে, এগুলো মানে এগুলো হচ্ছে কি অনেকটা রোগের মতো, মানে যতটুকু কমিয়ে রাখা যায়। কিছু রোগ আছে না যেগুলো ধরেন ডায়াবেটিক্স, এগুলো কি করতে হয়, কন্ট্রোলে রাখতে হয়। এই জিনিসগুলোও থাকবে এবং এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। কখনোই 100% এগুলো ভালো হয়ে যাবে না, মানে যত ভালো সাইটই হোক না কেন 100%। সো এই জিনিসগুলো কিন্তু আরেক জায়গায়ও দেখা যায়। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আরেক জায়গায়ও দেখা যায়। সেটা কোথায়, সেটা হচ্ছে গিয়ে গুগল পেজ স্পিড ইনসাইট, ঠিক আছে? এই জিনিসগুলো এই পেজ স্পিড ইনসাইট টুল দিয়ে আরো বেটার ভাবে দেখা যায়। সো যাই, তারপর কি করতে হবে, আমার সাইটের ইউআরএলটা কপি করে আমার এই পেজ স্পিড ইনসাইটস টুলে এখানে পেস্ট করে দিতে হবে। তারপর কি করতে হবে, অ্যানালাইজ। এখানে যেমন অত ডিটেইলে দিচ্ছে না, কিন্তু এই টুলটাতে আবার প্রত্যেকটা কারণ ডিটেইলি বলে দেয়। এবং আচ্ছা, এটার ফুল এটা কোনো স্যার পেজের লিংক দিব নাকি একদম ডোমেইনের লিংকটা দিয়ে দেব? মেইন ডোমেন দিতে পারেন, আবার আপনি সাব ডোমেন পেজের লিংক দিতে পারেন। আচ্ছা, এইখানে দেখেন ফুল দিয়েছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, আইএনপি ইন্টারঅ্যাকশন টু নেক্সট পেইন্ট। আচ্ছা, কিউমিনিট লেআউট শিফট, যেটা বললাম কিউমিনিট লেআউট শিফট হচ্ছে যদি অ্যাড থাকে, যে লেআউট গুলো শিফট করতে থাকে, মানে মাঝখানে মাঝখানে অ্যাড চলে আসে, এটার জন্য কি হয়, ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হয়। সো এটাকে বলা হচ্ছে কিউমিনিটিভ লেআউট শিফট। তারপরে কি ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট, ফাস্ট ইনপুট ডিলে, এগুলো হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্টের সাথে মানে ডিপেন্ড করে।
আচ্ছা, আরো মানে অনেক কারণ দিবে, আসতেছে, এগুলো আসুক। যেমন পারফরমেন্স দেখাচ্ছে এখানে 26 ইজ ভেরি মানে কম, এটা আবার এক এক সময় এক এক রকম দেখায়। যাই হোক, তারপরে অ্যাক্সেসিবিলিটি বেস্ট প্র্যাকটিস ফলো করা হচ্ছে, এসইও তে এটা আছে 100%। আচ্ছা, টোটাল ব্লকিং টাইম, আচ্ছা নতুন করে কোডিং করতেছে মনে হয়, এর জন্য একটু প্রবলেম হচ্ছে সাইটটাতে, আগে এত ছিল না। আমার মানে নতুন সাইটে হচ্ছে গিয়ে, এই সাইটটাতে আমি হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস থেকে নোট জেএস মানে ইয়াতে জ্যাঙ্গোতে শিফট করাচ্ছি, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা কাজ চলতেছে, দ্যাটস ওয়াই একটু টাইম ব্লকিং ডিলে করছে, নর্মালি এরকম থাকে না। আম, এছাড়া সবই ভালো, মানে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু মানে সার্ভারে কাজ চলতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে সমস্যা করতেছে। দেখেন এইখানে হচ্ছে গিয়ে আপনাদের মেইন কারণগুলো বলে দিচ্ছে। এই যে ম্যানিফাইড জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্টের জন্য মানে এটাকে হলো বলা হচ্ছে রেন্ডার ব্লকিং, মানে মানে এইটার অনেক বড় আলাদা একটা মানে এক্সপ্লেনেশন আছে, অত ডিটেইলে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। মানে এইটুক নর্মালি বুঝেন, একটা পেজ যখন লোড হয় ওইটার সাথে সাথে অনেকগুলা মানে ফাইল লোড হয়, মানে সেগুলো কি ফাইল, সেগুলো হচ্ছে কি আপনার কতগুলো কোডিং ফাইল। যেমন একটা পেজে কি কি কোডিং থাকতে পারে, যেমন ওয়ার্ডপ্রেস কিসের উপর তৈরি বলেন তো? বেসিক্যালি কিসের উপর তৈরি ওয়ার্ডপ্রেস? পিএইচপির উপরে। পিএইচপি এর উপরে। সো ফার্স্টে কি দিয়ে ডিজাইন করা হয় একটা সাইট, আমরা জানি বেসিক স্ট্রাকচারটা। HTML আর HTML doc স্যার। হ্যাঁ, HTML, HTML CSS, সাথে কি থাকে? CSS, সিএসএস থাকে। এরপরে HTML দিয়ে র কোডিংটা করা হয়, এরপরে সিএসএস দিয়ে কি করা হয়? সিএসএস মানে হচ্ছে Design ক্যাসকেডিং করতে। স্টাইল শিট, মানে একটা পেজের যত স্টাইল দেখেন, যে এইখানে হচ্ছে কি আপনার এইটুক কালার এইটুক ওয়াইড হবে, এই বারটা এতটুক হবে, লম্বা এতটুক হবে, লেখাগুলা কি ফন্ট হবে না হবে, সব কিছু এই ডিজাইনটা মেইনলি করা হচ্ছে গিয়ে সিএসএস দিয়ে। এবং জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট হচ্ছে গিয়ে পেজটাকে ডায়নামিক করে। সো এই যে এতগুলা আরো অনেক ইয়ে আছে, যেমন এখানে আপনার যে কোয়েরি আছে, পিএইচপি আছে, অনেক কিছু আছে। সো অত ডিটেইলে না যাই, নরমালি এটা বুঝুন, একটা পেজ যখন আমরা ব্রাউজারে এন্টার করি তখন ফার্স্টে তাহলে কি আসবে? এইচটিএমএল আসবে, সিএসএস আসবে, মানে এইগুলা হয় ন্যানো সেকেন্ড সময়ের মধ্যে, আমরা এগুলো খালি চোখে দেখতে পাই না। সো ফার্স্টে কি আসবে? এইচটিএমএল লোড হবে, সবার এত তাড়াতাড়ি লোড হয় আমরা এগুলো ধরতে পারি না। সিএসএস আসবে, এরপর জাভাস্ক্রিপ্ট আসবে, পিএইচপি আসবে, jQuery আসবে, তারপরে ধরেন আরো যা যা আছে সবগুলো একসাথে মিলি সেকেন্ডের মধ্যে লোড হয়। তো একটার পর একটা ফাইল যখন লোড হয় সবগুলো আবার একসাথে লোড হতে পারে না, এমন না যে সব ফাইল একবারে লোড হয়ে গেলে একটা পেজ আসবে, একটার পর একটা হতে থাকে। সো যখন কোনো একটা ফাইল মানে লোড করতে সরি লোড করতে দেরি হয়, সেটাকে বলা হচ্ছে গিয়ে রেন্ডার ব্লকিং। আবার অনেক সময় কিন্তু মানে কোডিং ফাইল যেমন আলাদা করে, আবার ইনলাইন কোডিংও ইউজ করা হয়। ইনলাইন বলতে হচ্ছে এইচটিএমএল কোডের ভিতরে, এগুলোকে বলা হচ্ছে ইনলাইন কোড। সো ওই ইনলাইন কোডগুলো কি হয়, অনেক সময় লোড করতে দেরি করে। সো ওইটা অন্যান্য ফাইলগুলোকেও ব্লক করে রাখে, লোড হইতে দেয় না, সেটাকেই সহজ ভাষায় বলা হচ্ছে রেন্ডার ব্লকিং। বুঝতে পেরেছি? জি স্যার। এই যে এলিমিনেট রেন্ডার ব্লকিং রিসোর্সেস, দেখেন এই যে ব্লকিং রিসোর্সেস দেখি কি কি বলতেছে, যে সিএসএস আমি যা যা বললাম, এই সিএসএস, বুটস্ট্র্যাপ, সিএসএস, jQuery ফাইল, এই যে মানে এই জাভাস্ক্রিপ্ট ফাইল রেন্ডার ব্লক করতেছে, সিএসএস এইগুলা হচ্ছে কি আপনার এই ফাইলগুলা ডিলে করতেছে। এই যে কত মিনিট কত মিলি সেকেন্ড ডিলে করতেছে, দেখেন যেটা বললাম মিলি সেকেন্ডে কাজ হয়। সো এগুলা কি করতে হবে? মিনিফাই করতে বলতেছে। সো এই মিনিফাই কিভাবে কে করবে? এটা ডেভেলপার করে দিবে, তাকে জাস্ট বলতে হবে যে ফাইলের নামগুলা, তোমার এই ফাইল ঠিক করো, তোমার ফাইল এই যে রিপোর্টটা দিয়ে বলতে হবে যে তুমি অনেক টাইম নিচ্ছে, এগুলা তোমার টাইম মিনিফাই করতে হবে। আরো যেসব যেসব ইয়ে আছে, ইস্যু আছে, যেসব ইস্যু আছে সেই সব ইস্যুগুলাকে অ্যাড্রেস করে দিতে হবে। যে তোমার পেজের, আমাদের কাজ হচ্ছে গিয়ে একটা পেজের ভুল খুঁজে বের করা, ভুলগুলা ধরায় দিতে হবে, ধরায় দিয়ে
তাকে এগুলো কারেকশন করতে বলতে হবে। আচ্ছা, অন্যান্য ওয়েবসাইটের অবস্থা দেখি কি অবস্থা। ধরেন বিক্রয়টা দেখি। ওদের সাইটের অবস্থা ভয়াবহ ছিল, দেখুন ঠিক করছে কিনা। একটাও ঠিক নাই, দুইটা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, পারফরমেন্স এরকম সবারটা কেন দেখাচ্ছে বুঝতেছি না। যাই হোক, তো ওদের এসইও টেসইও সবকিছু মিলিয়ে ওদের সাইটের অবস্থা খুব একটা ভালো না, বাট মানে যেটা বললাম যে অ্যাটলিস্ট ইউজ করা যায়। এরকম প্রবলেম ছোট বড় মাঝারি সব সাইটেই পাবেন। যেটা বললাম, এগুলো হচ্ছে ডায়াবেটিসের মতো, এগুলোকে কন্ট্রোলে রাখতে হয়, কখনো পুরোপুরি ভালো হতে পারবেন না। ঠিক আছে, এইখানে অনেক প্রবলেম আছে। এখানে যেমন এই যে রেন্ডার ব্লকিং আছে, ওদের রেন্ডার ব্লকিং কম। সো এই জিনিসগুলো অ্যাড্রেস করে দিতে হবে, যেগুলো ঠিক করো। যদি বেশি হয়ে যায় তাহলেই সমস্যা। মানে এগুলোকে যতটুকু কন্ট্রোলে রাখতে পারবেন তত আপনার জন্য, সাইটের জন্য ভালো, সাইটের হেলথ ভালো থাকবে, সাইট হেলথ। সো এগুলো হচ্ছে কি আমার কোর ওয়েব ভাইটালস। এইটা যত মিনিফাই করা যায়, মানে এই যে এই গ্রাফটা যত নিচের দিকে রাখবেন তত ভালো, আর যাতে একদম পোর না হয়। ঠিক আছে, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ছিল। একটু ক্লিয়ার বুঝতে পেরেছেন? সবাই আছেন? কই সবাই আছেন, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। সো একটু ক্লিয়ার বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার। সো আশা করি এই জায়গাটাতে আপনার কোনো প্রবলেম থাকবে না, নাই। আচ্ছা, এরপরে আসেন আরেকটা মেইন জিনিস কি, গুগলের যেটা বলেছিলাম, এইচটিটিপি বা সিকিউরিটি, এইচটিটিপিএস। অবশ্যই সাইটে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা থাকতে হবে। এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা থাকলে এগুলো, এটা নরমালি আপনাকে গ্রিন দেখাবে। যদি এসএসএল সার্টিফিকেটের বাইরে করে পেজ থাকে তখন এগুলো রেড দেখাবে, যেগুলোতে নাই তখন ওগুলোকে ইনক্লুড করতে বলবে। সো নরমালি এটা আমার গুড শেপে আছে, মানে এইচটিটিপিএস আমার সিকিউরিটি নিয়ে গুগলের কোনো ইস্যু নাই। যদি সিকিউরিটি রিলেটেড ইস্যু থাকে তখন আপনাকে এই যে এইখানে আপনাকে বলবে যে সিকিউরিটি প্রবলেম হয়েছে। ঠিক আছে, আচ্ছা আসতেছি। সো ব্রেড ক্যাম্পস, স্যার ওইটাকে প্রত্যেক পেজের জন্য সিকিউরিটি রাখতে হবে নাকি মেইন হ্যাঁ ডোমেইনে সিকিউরিটি, মেইন ডোমেইনে এসএসএলটা ইনস্টল করলেই হয় নাকি স্যার প্রত্যেক পেজে লাগে? হ্যাঁ, মেইন ডোমেনে হয়। মানে মেইন সমস্যা যখন হয়, অনেক সময় দেখা যায় যে আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে অনেক সময় মানে ইয়া এসএসএল দিয়ে দেয়, বাট ওগুলোর ক্যাপাসিটি লিমিটেড থাকে। ধরেন আপনার 1 লাখ পেজের জন্য এসএসএল লাগবে, বা আপনার অনেকগুলো সাব ডোমেন করতে হবে। সব সাব ডোমেনের জন্য আবার এসএসএল দেয় না সব ডোমেন প্রোভাইডার, মানে হোস্টিং প্রোভাইডার। তো দেখা যাবে যে আপনি সাব ডোমেন করে সাইটটা চালাচ্ছেন, কিন্তু আপনার ওই সাব ডোমেনটাতে সিকিউরিটি মানে এসএসএল আসে নাই। তখন হচ্ছে গিয়ে পার্টিকুলার একটা পেজের জন্য আপনাকে সিকিউরিটি ইস্যু দেখাতে পারে। যদি মেইন ডোমেন ইনস্টল করাও থাকে, দেখা যাবে যে আপনাকে সাব ডোমেনের জন্য দেখাচ্ছে, বা একটা পেজ হয়তো বা পেজের ক্যাপাসিটি তার এসএসএল এর ক্যাপাসিটির বাইরে চলে গেছে, তখন আর ওই পেজগুলোতে এসএসএল আসতেছে না। ধরেন আপনি সহজ ভাষায় বুঝেন যে ধরেন এসএসএল ক্যাপাসিটি দিয়েছে আপনাকে 5,000, আপনি পেজ দিয়েছেন 10,000, 5,000 পেজে আপনার এসএসএল থাকবে না, স্বাভাবিক। সো তখন আপনাকে ওই সিকিউরিটি ইস্যুগুলো দেখাবে এখানে, যে এইচটিটিপিএস ঠিক মতো কাজ করতেছে না। সো ব্রেড ক্যাম্পস আমার সাইটে যেটা আছে, ব্রেড ক্যাম্পস মানে কি সেটা আমরা জানি। হোয়াট ইজ ব্রেড ক্যাম্পস? না স্যার।
ব্রেড ক্যাম্পস আমি শিওর আপনারা মানে এর আগে হাজারবার দেখেছেন, বাট আপনাদের মনে নাই বা বুঝেন নাই কোনটা কি। এই যে এই জিনিসটা নেভিগেশন, ধরেন সেকশন বাই সেকশন একটা ইয়া থাকে না, লিঙ্ক দেওয়া থাকে না, যেমন এটা কোত্থেকে আসছে, হোম, হোম থেকে অল অ্যাডস, অল অ্যাডস থেকে যে ভেহিকেল সেকশনে আমি ঢুকছি, তাই না? তো এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রেড ক্যাম্পস। ঠিক আছে, মানে ব্রেড ক্যাম্প মানে কি, মানে রুটির স্লাইস। সো স্যার মাথা কাইটে কেটে আসতেছিল। কথা কেটে আসতেছে। সো পেজে যে নেভিগেশন অপশনটা আছে সেটাই হচ্ছে কি আপনার ব্রেড ক্যাম্পস। সো ব্রেড ক্যাম্পস আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রোফাইল পেজ কি কি আছে? প্রোফাইল পেজ নাই, মানে ভ্যালিড, আচ্ছা 25টা পেজ সে পেয়েছে প্রোফাইলে। দেখি কোন কোন পেজ পেলো। আচ্ছা আমার ডিলার পেজগুলো সে প্রোফাইল পেজ হিসেবে কাউন্ট করেছে এবং সেগুলো সে ইন্ডেক্স করে রেখেছে, সো উইচ ইজ গুড। আমার ওইটা টার্গেট ছিল, আমি প্রোফাইল পেজ হিসেবে চেয়েছি, এগুলো হচ্ছে আমার প্রোফাইল পেজ। সো এগুলো ইন্ডেক্স করে রেখেছে, এখানে কোনো ইস্যু আপাতত নাই। সাইট লিঙ্ক আমার ভ্যালিড আছে, সাইট লিঙ্কে কি দেখাচ্ছে দেখি। আচ্ছা মেইন যে আমার মানে সাবডোমেইনটা বা মেইন যে পেজটা আছে সেটাই সাইট লিঙ্ক হিসেবে দেখাচ্ছে এবং এটার হেলথে গুড শেপে আছে। আচ্ছা এরপরে যেটা বলছিলাম, যে ধরেন গুগল কোনো কারণে আপনাকে পেনাল্টি দিয়েছে, সেটা হতে পারে আপনার ম্যানুয়াল পেনাল্টি, সেটা হতে পারে আপনার মানে তার অ্যালগরিদম পেনাল্টি, অনেক টাইপের পেনাল্টি হয়। ঠিক আছে, সেটা কোথায় বলবে? সেটা বলবে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন এই সেগমেন্টটাতে। আমার এখানে কোনো ইস্যু নাই, যদি আপনার সাইটে কোনো ইস্যু থাকে বা গুগল ডিটেক্ট করে থাকে সে সেটা আপনাকে জানাবে এবং রিজনটাও বলে দিবে যে এই কারণে আপনার সাইটটা পেনাল্টিতে পড়েছে বা কোন অ্যালগরিদম আপনার এইটাকে হিট করেছে, এগুলো ডিটেইলি বলে দিবে। এই যে বা ম্যানুয়াল আপনার কোন একটা অপরাধের কারণে ম্যানুয়ালি কি ধরনের অ্যাকশন আপনার সাইটের এগেইনস্টে নেওয়া হয়েছে সেগুলা কি করবে, সেগুলা হচ্ছে কি আপনার এখানে বলে দিবে। ঠিক আছে, আর যদি যেটা বললাম সিকিউরিটি জনিত কোনো ইস্যু থাকে সেগুলো বলবে, যেমন সিকিউরিটি ফার্স্ট অফ অল HTTPS, আপনার কানেকশন সিকিউরড না। সেকেন্ড অফ অল হচ্ছে কি আপনার সাইট যদি ম্যালওয়্যার দ্বারা বা ভাইরাস দ্বারা এফেক্টেড হয়ে থাকে। ঠিক আছে, মানে সাইটে কিন্তু সাইট মানে কম্পিউটারে যেমন আপনার ভাইরাস ম্যালওয়্যার অ্যাটাক করে, ওয়েবসাইটেও কিন্তু করে। ঠিক আছে, সো আপনার সাইটে যদি এরকম ভাইরাস বা ম্যালওয়্যার থাকে, সো এর জন্য কখনো কি করবেন না, কখনোই ওই ফ্রি থিম বা নাল থিম কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সাইটে ফ্রি ফ্রি ওয়ার্ডপ্রেসের ভিতরে যেগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করেন, সেগুলো কোনো সমস্যা না। মানে ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে ধরেন যে ইয়া দেওয়া আছে, মানে ওইটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এইটা ডাউনলোড করে হচ্ছে কি আপনার সার্ভারে আপলোড করতে হবে, দেন হচ্ছে কি আপনার সাইট ম্যাপটা গুগলে সাবমিট করতে হবে। সাইট ম্যাপ কয়েকভাবেই, এই যে সাইট ম্যাপ ডিটেইলস, এটা আগে হচ্ছে কি আপনার এক্সএমএল ফাইলটা হচ্ছে গিয়ে আপনার সার্ভারে আপলোড করতে হবে, দেন হচ্ছে গিয়ে এটা গুগলে সাবমিট করতে হবে হোয়াটএভার। সো এটা ডেভেলপারকে দিলেই করে দেয়, মানে সাইটের রুটে করতে হয় এটা সাইট ম্যাপ ইয়াটা ফাইলটা। এটা যদি ওয়ার্ডপ্রেস না হয় তো এই সিস্টেমে করতে হয়। আচ্ছা সো আমি আমার ডাব্লিউপি অ্যাডমিনে আবার যাই। আমি ফ্রি থিম বলতে কি বোঝাচ্ছি, নাল থিম বলতে, নাল মানে হচ্ছে কি আপনার যেগুলা বিভিন্ন ওয়েবসাইটে ডাউনলোড করতে ফ্রিতে পাওয়া যায়। যেমন থিম কিনতে হলে কি টাকা লাগে না, প্রিমিয়াম? জি স্যার। সো দেন ওই থিমটাই ধরেন আমি ধরেন একটা অক্সিজেন থিম কিনবো, ঠিক আছে, ধরেন আমি অক্সিজেন থিম করবো, সেটা থিম ফরেস্টে দেখলাম কত টাকা দেখি, কত $59।
আমি চিন্তা করলাম যে টাকা দিয়ে কেনার দরকার কি, টাকা দিয়ে কেনার দরকার কি, এটা তো ফ্রিতেই পাওয়া যায়। আমি কি করলাম, অক্সিজেন থিমটা গুগলে লিখে সার্চ করলাম এরকম যে ফ্রি ডাউনলোড, এরকম ডাউনলোড করে খুব বুদ্ধি মনে চিন্তা করলাম যে আমি ফ্রিতেই তো পাওয়া যাব, মানে আমার টাকা দিয়ে কেনার কোনো দরকারই নাই। এই যে কারণ আমি কি করলাম, এরকম একটা সাইটে গেলাম, এই সাইট থেকে থিম একটা ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড করে দেন সাইটে ইউজ করে ফেললাম। ঠিক আছে, এই যে ডাউনলোড করে এইগুলোতে শিওর আপনার এগুলোকে বলা হচ্ছে নাল্ড থিম, ঠিক আছে, বা জিপিএল বলে এগুলোকে। এই থিমগুলোর ভিতরে 100% ভাইরাস থাকবেই। সো এগুলো কি করবে, কয়েকদিন চালাবেন, এরপরে দেখবেন আপনার সাইট নাই, কোথায় গেছে, সাইট হ্যাকাররা নিয়ে গেছে। হ্যাকাররা কি করে, এইসব সাইটের মানে কোডিং ফাইলের ভিতরে ভাইরাস ঢুকিয়ে দেয়, ভাইরাস ফাইল এগুলোর সাথে দিয়ে দেয়। আপনি যখনই ওয়ার্ডপ্রেসে ঢুকাই মানে ইনস্টল করবেন, ওই ভাইরাসটাও আপনার সার্ভারে ঢুকে যাবে, ম্যালওয়্যার দিয়ে এফেক্টেড হয়ে যাবে। কয়দিন চালাবেন, সাইটটা বানাবেন, এরপর দেখবেন ওই সাইটে আর খবর নাই, কই গেছে, ওইটা হ্যাকাররা চালাচ্ছে, ওইটা আর আপনার বসে আর থাকবে না। সো এই নাল বা জিপিএল কখনোই ইউজ করবেন না। কিছু টাকা খরচ করে হলেও, বিশেষ করে ক্লায়েন্টের সাইটের ক্ষেত্রে কয়েকটা টাকা বাঁচানোর জন্য কখনোই এরকম করবেন না। মানে টাকা তো যাবেই, ক্লায়েন্টও হারাবেন, মানে সবকিছুই যাবে, কখনোই করবেন না। মানে কিছু টাকা বেশি বাড়ায় নিবেন, অরিজিনালটা কিনে দিবেন। এবং এগুলো কিন্তু ওয়ান টাইম, মানে একবার পেমেন্ট করলে এটা কিন্তু লাইফ টাইম, এমন না যে বারবার করতে হবে। এবং এগুলা এইসব লাইসেন্স অরিজিনাল গুলো আরো কমে কেনার সিস্টেমও আছে, যে অরিজিনাল লাইসেন্স কি অনেকে সেল করে, ওগুলা কিনতে পারেন। বাট ওয়েবসাইট থেকে ফ্রিতে কখনো জিপিএল অথবা নাল থিম ইউজ করবেন না। মানে এটা আমি বারবার বলে দিলাম, এখন বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। সো সিকিউরিটি অনেক বড় একটা ম্যাটার। আপনার সাইট যদি মানে এই ম্যালওয়্যার দ্বারা এফেক্টেড হয়, যখন ওইটা সার্চ, ফার্স্ট অফ অল সার্চে দেখাবে না, দেখালেও বিশাল একটা ওয়ার্নিং সাইন থাকবে লাল, ওইখানে বলা থাকবে যে দিস সাইট মাইট বি এফেক্টেড বাই ম্যালওয়্যার, এন্টার ইউর ওন রিস্ক। কেউ ওই সাইটে তখন আর ঢুকবেই না। ঠিক আছে, আচ্ছা ওয়েব টুলসে কি আছে দেখি। আচ্ছা এখানে যে এক্সপেরিয়েন্স রিপোর্ট, এটা হচ্ছে মেইনলি হচ্ছে গিয়ে রোবটিক্স এর কাজ, সেটা ক্রিয়েশন দেখাবো। এরপর হচ্ছে লিঙ্কস, এখানে আমার ইন্টারনাল এক্সটার্নাল মানে সব ধরনের লিঙ্ক আছে। এক্সটার্নাল লিঙ্ক, কোন কোন পেজে আমার লিঙ্ক বেশি হয়েছে, মানে টপ লিঙ্কিং সাইটস, টপ লিঙ্কিং টেক্সট, এই যে অ্যাঙ্কর টেক্সট গুলা দেখাচ্ছে আমার সাইটে, কোনগুলা গুগল ইন্ডেক্স করেছে। ঠিক আছে, কোন কোন অ্যাঙ্কর টেক্সট সে ইন্ডেক্স করেছে। কোন পেজের সাথে কোনগুলো ইন্টারনাল লিঙ্ক কতগুলো আছে, সেই লিঙ্কগুলো গুগল কাউন্ট করে। ঠিক আছে, ইন্টারনাল এক্সটার্নাল সব লিঙ্কগুলো এখানে দেয়। যদিও ফুল প্রোফাইল লিঙ্কিং প্রোফাইল দেখতে হলে এটাতে দেখতে পারবেন না, এইখানে অত দেখায়ও না। এসিএম রাশ দিয়ে ফুল ইয়াটা দেখা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে উইনের এসিএম রাশ। এরপরে কি আছে, লাস্টলি সেটিংস।
আরেকটা কথা বলে রাখি, একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে আপনার 2000টা পর্যন্ত সাইট অ্যাড করা যায়। ঠিক আছে, একটা প্রপার্টির আন্ডারে 2000টার মতো সাইট অ্যাড করা যায়। আচ্ছা, এখন সাইট অ্যাড করলাম, রিমুভ করব কিভাবে? সো আসেন এই সেটিংসে আসেন, আগে প্রপার্টিটা সিলেক্ট করেন, সেটিংসে আসেন, দেন হচ্ছে গিয়ে এই যে এখান থেকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। সো রিমুভ করে দেই, এটা আমি এখানে রাখবো না, রিমুভ করে দিচ্ছি। রিমুভ প্রপার্টি দেই, যেগুলো যেগুলো এক্সট্রা আছে এই যে এটাও রিমুভ করে দেই। আচ্ছা, এখানে কিন্তু চাইলে আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাক্সেসও দিতে পারেন অথবা আপনি নিতে পারেন। ধরেন এই সার্চ কনসোলের ইয়াটা ডাটাগুলা বা পুরো ওভারভিউটা আপনি শেয়ার করতে চান বা অ্যাকাউন্টটা শেয়ার করতে চাচ্ছেন, একে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, অথবা এই যে ইউজার এন্ড পারমিশন, এখান থেকে আপনারা চাইলে কাউকে ইউজার হিসেবে অ্যাড করতে পারেন, মানে সে এসে আপনার এই ফুল ডাটা দেখতে পাবে। সো ইউজার কিভাবে অ্যাড করবেন, এখানে ইমেল অ্যাড্রেস দেন, পারমিশন লেভেল সেট করেন, ফুল, ওনার বা রেস্ট্রিক্টেড দিতে পারেন, তারপর ধরেন ফুল দিতে পারেন বা ওনারশিপ দিতে পারেন। ওনারশিপ দিলে যেটা হবে সেটা হচ্ছে কি ফুল সে অ্যাড রিমুভ করতে পারবে, ডিলিট করে দিতে পারবে, বাট ফুল যদি দেন সে ফুলটা দেখতে পারবে। ঠিক আছে, সেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাড করলে তার কাছে একটা মেইল যাবে, ফেসবুকের মতোই সে এখানে অ্যাড হয়ে যাবে এবং এই সার্চ কনসোলটা মানে এই অ্যাকাউন্টটা তার মেইলে অ্যাড হয়ে যাবে। সে তখন হচ্ছে গিয়ে মানে তার অ্যাকাউন্ট থেকে এই 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 প্রপার্টিটা দেখতে পারবে, এই প্রপার্টিগুলো দেখতে পারবে। সো এই ছিল মোটামুটি সার্চ কনসোল। সার্চ কনসোল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? আচ্ছা, সবাই শুনতেছেন তো নাকি ঘুমায় গেছেন? ওকে ফাইন। আর সবাই কই? কারো তো কোনো কথাবার্তাই শুনতেছি না। হ্যাঁ, ঘুমায় গেলে চলবে না, সবাই একটু নাড়াচাড়া দেন। দুপুরে ভাত খেয়ে ঘুম আসবে কিন্তু মানে ঘুমানো যাবে না। আচ্ছা, সো এই ছিল সার্চ কনসোল। এরপরে আছে কি? এরপরে আছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। যেটা বলেছিলাম, অ্যানালিটিক্স বেসিক্যালি আপনার এমন একটা টুল যেটা দিয়ে আপনি মেইনলি হচ্ছে কি ট্রাফিক অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, এবং এইটা হতে পারে বোথ অর্গানিক এবং পেইড। আর সার্চ কনসোল কি পুরোটাই কিন্তু অর্গানিক, এখানে পেইডের কোনো অপশন নেই, প্লাস হচ্ছে টেকনিক্যাল কিছু ব্যাপার এখানে থাকে। এখানে আপনার টেকনিক্যাল এসইও কিছু ব্যাপার আছে, যেমন ট্র্যাকিং, তারপর আর কিছু অ্যাডভান্স ব্যাপার স্যাপার আছে। সো বাট এইটা টোটালি হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিসের একটা টুল। যেমন এখন কতজন আছে, কতজন এসেছিল, বাউন্স রেট কত, সেশন কয়টা হয়েছে,
নতুন ইউজার কতগুলো ছিল, এই সব জিনিসগুলা এই সার্চ মানে এই অ্যানালিটিক্স আপনাকে বলে দেয়। লেটেস্ট কতদিন আছে, মানে কারেন্টলি কোন কোন দেশ থেকে আছে, এগুলা রিয়েল টাইম এখান থেকে দেখা যায়। আচ্ছা, সো প্রথম থেকে বুঝি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার হোম পেজ। হোম পেজে কি থাকে, একটা এই সার্চ কনসোলের মতোই পুরোপুরি একটা ওভারভিউ থাকে, ঠিক আছে। একটা ওভারভিউ এখানে দেখতে পারবেন যে মানে দেশের কোন জায়গা থেকে আসছে, অর্গানিক সার্চ থেকে কত, ডিরেক্ট কয়জন আসছে, পেইড সার্চ, রেফারেল কয়জন আসছে, So, এই জিনিসগুলা, ঠিক আছে। সো আচ্ছা, তো প্রথমেই ধরেন রিপোর্ট স্ন্যাপশটে যদি ক্লিক করি, এটা হচ্ছে কি আমার রিপোর্টিং সেকশনটা, ঠিক আছে। সবাই একটু হোল্ড করবেন। হ্যাঁ, কে আসছেন? আচ্ছা, ওই যে গ্যারেজের সামনে যান, গ্যারেজের সামনে যান। আচ্ছা, সো এখানে কি আছে, আপনাকে একটা রিপোর্ট দেখাচ্ছে, ইউজার কতজন ছিল, নতুন ইউজার কত, অ্যাভারেজ এস্টিমেটেড টাইম, মানে একটা ইউজার এসে অ্যাভারেজে কতক্ষণ আপনার সাইটে স্পেন্ড করছে, ঠিক আছে। সো এটাতে ক্লিক করি। আরো মানে যদি ট্র্যাকিং সেট করে রাখতেন, যদি এটা ই কমার্স হতো, এখানে ট্র্যাকিং আরো অনেক টাইপের ট্র্যাকিং, অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং সেট করা যায়। সো অ্যাডভান্স লেভেলে আমি আর গেলাম না। সো এখানে কি আছে, এখানে অ্যাকুইজিশন আছে। অ্যাকুইজিশন যদি আমি ক্লিক করি, এটা যে অ্যাকুইজিশন সেকশন সেটা থেকে দেখাবো। সো এইখানে একটু রিয়েল টাইমে যাই। রিয়েল টাইমটা খুব মজার জিনিস, মানে রিয়েল টাইম কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গা থেকে এসছে, এবং এগুলো ম্যাপ ধরে দেখায় দেয়। যেমন ফ্রান্স থেকে আসছে, ইন্দোনেশিয়া থেকে আসছে, কোন কোন আমার কন্টেন্টে কতজন করে আছে, একদম ডিটেল জিনিসটা দেখায় দেয়। ধরেন বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশের কোন কোন জেলা থেকে, বা ঢাকা থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে, চিটাগাং থেকে কয়জন আছে, সেগুলোও কি করা যায়, এই ম্যাপে পয়েন্ট আউট করা যায়। যেমন চট্টগ্রাম থেকে আছে 3 জন, ঢাকা থেকে আছে 18 জন, আশুলিয়া থেকে আছে 1 জন, সিলেট থেকে আছে 2 জন, যশোর থেকে 1 জন, রংপুর থেকে আছে 1 জন। সো এই জিনিসটা কি খুব মজার না? জি স্যার, একদম লাইভ লোকেশন। লাইভ লোকেশন কোথা থেকে আসতেছে আমার ট্রাফিকটা। সো মোবাইল থেকে কত পার্সেন্ট আসছে, ডেস্কটপ থেকে। দেখেন, মোবাইল ফ্রেন্ডলি কেন করতে বলে, একটা সাইট মোবাইল ফ্রেন্ডলি না হলে কখনোই র্যাঙ্কে আসবে না, কারণ 89.1% হচ্ছে মোবাইল দিয়ে আসতেছে, আর ডেস্কটপ থেকে মাত্র 10%, ঠিক আছে। সো অবশ্যই আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি না হলে কোনোভাবেই র্যাঙ্ক করবে না, কারণ মোবাইল থেকে সবাই অ্যাক্সেস করে এখন সব ওয়েবসাইট। সো আপনারা ঢুকে দেখতে পারেন, মানে এই যে এই অ্যাড্রেসটাতে ঢুকেন, গাড়িবাড়ি.com/গাড়ি, এই অ্যাড্রেসে ঢুকেন, তাহলে হচ্ছে কি আপনাদের এখান থেকে দেখাবে, ঠিক আছে। সবাই ঢুকেন। হ্যাঁ, আঙ্কেল আসছেন। আচ্ছা, গেটে না, ওই যে হাসিনা আসবে, দাঁড়ান, ওই রিক্সায় দাঁড়ান, ফোন দিচ্ছে হাসিনা। হ্যাঁ, হাসিনা, ওই যে মাসালা নিচে আসছে, আপনার পাশে নিচে। হ্যাঁ, হ্যাঁ, একটু আসেন, যান।
সবাই ঢুকেছেন? নো সাউন্ড স্যার। সবাই ঢুকেছেন? জি স্যার, এখন শুনি। কই এখন দিকে আর কমে গেল? আপনাদের তো ঢুকলে বরিশাল দেখাবে, যে বরিশাল থেকে তো কেউ নাই। বরিশাল ফাঁকা। স্যার লিংকটাকে একটু ইনবক্স এই যে মেসেজে দিয়ে হ্যাঁ, দেবেন, ওই মেসেজ যে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। ইনকল মেসেজ। গাড়িবাড়ি.com না, এই যে এই লিঙ্কটা। জি স্যার, ঢুকেছি। গাড়িবাড়ি.com/গাড়ি, এই লিঙ্কটা দেখি। কই বরিশাল তো এখন আসে নাই। স্যার রিফ্রেশ দেন। না, বরিশাল এখনো পায় নাই। ও পাইছে, যে দুজনকে পাইছে বরিশালে। জি স্যার, আমি তো ঢুকে বসে আছি। হ্যাঁ, দুজনকে দেখাচ্ছে তো এখানে, এই যে আসছে। স্যার আমি এক রাজু ভাই ঢুকছি। আচ্ছা, এটা দেখাবে, আস্তে আস্তে দেখাবে, রিয়েল টাইম আপডেট হতে একটু হতে সময় নেয়। জিপিএস লোকেশন, এই যে আরো আসছে মনে হয় দুইজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমিও তো ঢুকছি। বাট দুইজনকে দেখতে পাচ্ছি। যাই হোক, আসবে। সো কোন কন্টেন্ট গুলোতে কতজন আছে, ঠিক আছে, এই এই লিস্টটা, এটা হচ্ছে রিয়েল টাইম এখন দেখাচ্ছে। এই জিনিসগুলো দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কই কথাটা আমার বাসার নিচে গেল নাকি? হ্যাঁ, তাহলে যান, ওদিকে যান। হ্যাঁ। So, যে গুগল থেকে আসছে অল ইউজার, এখানে আছে কোন আর্টিকেল, তারপরে এখানে কিছু ইভেন্ট আছে, যেমন পেজ ভিউ, সেশন স্টার্ট কয়জন করেছে, ইউজার এঙ্গেজমেন্ট, ফার্স্ট ভিজিট কয়জন করেছে, এখানে কিছু ডাটা দেখাচ্ছে। আচ্ছা, আরো যদি ডিটেইলে ঢুকি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। ডিটেইলের ওভারভিউতে যাই। এটা কি? স্যার মাইক বন্ধ করা। আচ্ছা, মাইক বন্ধ। সো আমরা যদি টোটাল ইউজারদের সম্পর্কে জানতে চাই, কোথায় যেতে হবে? অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে হচ্ছে কি আমার ট্রাফিকটা ইউজারের কোথা থেকে আসতেছে, ঠিক আছে। সো আমি ভিউ ট্রাফিক অ্যাকুইজিশন দেখি, মানে কোন কোন জায়গা থেকে আসছে। এটা হচ্ছে ট্রাফিক অ্যাকুইজিশন, ঠিক আছে। সো প্রথমটা হচ্ছে অর্গানিক সাইট থেকে সবচেয়ে বেশি ডিরেক্ট আসছে
তারপরে কি অর্গানিক সোশ্যাল, সোশ্যাল মিডিয়া থেকে কয়জন আসছে, আনঅ্যাসাইন্ড মানে হচ্ছে সে ট্র্যাক করতে পারে নাই, এবং সাথে কি থাকে রেফারেল ট্রাফিক। সো এখানে দেখেন অর্গানিক সার্চ ইউজার কতজন ছিল, সেশন মানে কি, সেশন সে ইউজার হচ্ছে 28,000 কিন্তু সেশন 33,000, এটার মানে কি বলেন তো, বলতে পারবেন? স্যার ধারণা নাই। আচ্ছা, সো ইউজার হচ্ছে কি আসছে মানে সার্চ ইঞ্জিন থেকে 28,000 আসছে, সেটা হচ্ছে গিয়ে ডেট রেঞ্জটা হচ্ছে গিয়ে দেখি, আচ্ছা রিপোর্ট চাইলে কাস্টমাইজ করা যেটা দরকার নেই আপাতত। আচ্ছা এইটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে এই মাসের ডাটা আর কি, এটা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে এই মাসের ডাটা, এপ্রিল 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 28,000 ইউজার আসছে, এবং সেশন আচ্ছা 30,000 আপডেটের 30,000 আসলো, 30,000 সেশন হচ্ছে 36,000, মানে হচ্ছে গিয়ে ইউজার 30,000 আসছে কিন্তু তারা কি করছে, সেশন মানে কি, সেশন মানে হচ্ছে গিয়ে ধরেন কোন একটা পেজ সার্চ করে আপনার পেজে আসছে, কোন একটা পেজ সার্চ করে সে আপনার একটা পেজে আসছে, এই যে আসলো, ধরেন আমি একটা মানে সার্চ ইঞ্জিনে একটা রেজাল্ট ক্লিক করে এই পেজটাতে আসছি, এতে কি হলো, এতে আমি এটার হোম পেজ ভিজিট করলাম না, এতে কি হলো আমার একটা সেশন ক্রিয়েট হলো। এখন এখানে এসে আমি কি করলাম, অল অ্যাড সেকশনে গেলাম, এটা কি হলো, আমি কি করলাম হোম থেকে আরেকটা অপশনে গেলাম, এটাও তাহলে কি হলো আরেকটা সেশন। আর ডিলার পেজ দেখলাম, এটা আরেকটা সেশন, ব্লগ দেখলাম আরেকটা সেশন, এখানে এটা ক্লিক করলাম। সো এটার মানে হচ্ছে 30,000 ইউজার 36,000 সেশন, মানে প্রায় 37,000 সেশন ক্রিয়েট তারা করেছে, মানে একজন ইউজার মাল্টিপল সেশনও কি করে হয়তো বা 2টা 3টা পেজ সে ভিজিট করে দেখেছে, ঠিক আছে। এটাই হচ্ছে ইউজার এবং সেশন। আচ্ছা এঙ্গেজ সেশনস সেটা হচ্ছে গিয়ে 22,000 23,000, ঠিক আছে, 100% অফ টোটাল। সো তারা ওই পেজগুলোর সাথে কি হয়েছে, এঙ্গেজ হয়েছে, মানে ওই পেজগুলো পড়ে দেখেছে এবং ছবি টবি ক্লিক করছে, মানে অনেক কিছু করছে। আচ্ছা এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন এটা হচ্ছে 53 সেকেন্ড, মানে এটা হচ্ছে টোটাল সবগুলোর এভারেজ 53 সেকেন্ড। এটার মধ্যে অর্গানিক হচ্ছে কি আপনার 55 সেকেন্ড, আবার ধরেন ডিরেক্ট যারা আসছে তাদের 46 সেকেন্ড, অর্গানিক সোশ্যাল যারা সোশ্যাল মিডিয়া থেকে তারা কম, মানে ফেসবুকের ট্রাফিক খুব একটা ভালো না, 30 সেকেন্ড ছিল, আনঅ্যাসাইন্ড এটা খুব একটা নয় 28 জন, আর রেফারেল হচ্ছে কি 4 মিনিট 39 সেকেন্ড। এখন বলেন তো রেফারেল কারা, তাদের টাইম এত বেশি কেন? রেফারেন্সের মাধ্যমে যারা আসছে তারা স্যার, রেফারেন্সের মাধ্যমে কোত্থেকে আসছে? মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে লিংকের মাধ্যমে। না সেটা তো সোশ্যাল মিডিয়া অর্গানিক সোশ্যাল যেখানে আছে তারা তো আসছে, এটা তো আলাদা করে দেওয়াই আছে। স্যার ব্যাকলিংকের কথা বলছেন, অর্থাৎ অন্য কোনো ডিরেক্টরিতে যদি সাবমিট করে? না। আচ্ছা এই তাহলে বলতে পারছেন না? না স্যার পাস। না স্যার। আচ্ছা এই আচ্ছা রেফারেল গুগলের হচ্ছে রেফারেন্স সেই থেকে আপনার যেটা বলেছিলাম গুগলের যারা রেটার তারা, তাদের এত বেশি সময় কেন, তার কারণ তারা হচ্ছে গিয়ে আপনার সাইটটা পুরোটা চেক করতেছে, ঘুরে ফিরে দেখতেছে, ঠিক আছে। এবং দেখেন ইভেন্টস পার সেশন 7টা সব থেকে বেশি, একটা ইউজারের এত বেশি নাই, নরমাল যারা সার্চ অর্গানিক ট্রাফিক থেকে অর্গানিক সার্চ মানে সার্চ থেকে যারা আসে তাদেরও এত নাই, মানে ইভেন্টস হচ্ছে গিয়ে আপনার যে ওই যে যেটা বললাম তাদের এত নাই।
কিন্তু এই যে রেফারেল যে আসতেছে, রেফারেল 7 জন আসছে অলরেডি, মানে এইটাকে বলা হচ্ছে মানে রেটার হাব আসে, রেটার হাব, ঠিক আছে? 7 জন রেটার হাব থেকে আসছিল, এবং তারা পেজগুলো চেক করে দেখেছে, দেখে হয়তোবা গুড রিভিউ দিয়েছে অথবা ব্যাড রিভিউ দিয়েছে। অনেক সময় দেখবেন যে রেটার মানে রেফারেল আসার আগে যদি দেখেন যে আপনার রেফারেল আসার পর যদি উন্নতি হয় তাহলে বুঝবেন গুড রিভিউ পাইছেন। আর যদি দেখেন যে সাইট পড়ে গেছে, ট্রাফিক পড়ে গেছে, অনেক সময় আপনার কাছে ক্লায়েন্ট সাইট নিয়ে আসবে যে আমার কাছে একটা ছিল, সাইট ছিল অনেক ট্রাফিক বাট এখন নাই। এটা কয়েকটা কারণে ঘটে। ফার্স্ট অফ অল, কোনো পেনাল্টি খেলে ট্রাফিক পড়ে যায়। সেকেন্ড অফ অল, গুগলের কোর আপডেটে অনেক সময় সাইট ধাক্কা খায়, তখন পড়ে যায়। থার্ড অফ অল, রেটার হাব ভিজিট করলে যদি ব্যাড রিভিউ পায় তখনও সাইটের ট্রাফিক পড়ে যায়। সো ওই কারণগুলো দেখতে হবে যে আসলে কারণ কি ঘটেছে, এরপরে কি করতে পারবেন, আপনি সলিউশন দিতে পারবেন, ঠিক আছে? সো আগে কি মানে রোগ হলে রোগের কারণ মানে কি রোগ হয়েছে সেটা ধরতে হবে, তারপরে রোগের কারণ খুঁজে বের করে সেটা ওষুধ না দিলে তো রোগ ভালো হবে না আসলে। সো এগুলো ডায়াগনোসিস করতে হবে যে আসলে কি কারণ ঘটেছে, ঠিক আছে? সো এগুলাই হচ্ছে কি আমরা এই যে মানে এইসব জায়গা থেকে অ্যানালিটিক্স, সার্চ কনসোল এগুলো থেকে দেখতে পাই যে মানে আমরা দেখি বুঝি, মানে আমাদের ডে টু ডে ওয়ার্ক হচ্ছে এগুলাই, যে একটা ক্লায়েন্টের সাইট বসে বসে মনিটর করা, দেখা, বা নিজের সাইট যেটাই হোক না কেন এগুলো দেখা, কত ট্রাফিক আসতেছে, কত ডেইলি আসলো, কোনো সমস্যা হয়েছে কিনা, বা ট্রাফিক পড়ে যাচ্ছে কিনা, উঠতেছে কিনা, এই যে এই জিনিসগুলো, ঠিক আছে? পড়লে কেন পড়লো, এই জিনিসগুলো, ঠিক আছে? এসইও বলতে পারেন ভাই, এসইও কি মানে আমরা কি ডেইলি বসে বসে কি মানে এসইও করতে থাকি, ব্যাপারটা তা না। ধরেন এসইও ফার্স্টে শুরু হয় কি, ফার্স্টে শুরু হয় প্ল্যানিং, প্ল্যানিং করে এক্সিকিউশন, এক্সিকিউশন ধরেন কন্টেন্ট রাইটিং, সাইট বিল্ড আপ, এগুলো চলতে থাকে। আর এসইও এক্সপার্টের কাজ হচ্ছে বসে বসে মাঝখানে বসে বসে এগুলোকে কোঅর্ডিনেট করা, মানে মনিটর করা, ঠিক আছে? সো যখন আপনারা যেটা বলেছিলাম যে আপনারা ওই যে গ্লাস ডোরে বা বিভিন্ন লিঙ্কডইনের জব সাইটগুলোতে জবগুলো দেখবেন, দেখলে ইউ উইল গেট আইডিয়াস, ঠিক আছে? যে আসলে মানে এসইও এক্সপার্ট চাচ্ছে তাদের রিকোয়ারমেন্ট কি কি থাকে। সেই যে আমি যেগুলো বলতেছি এগুলাই চাই, যে তোমার টিম প্লেয়ার হতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, কন্টেন্ট রাইটার্স কোঅর্ডিনেট করতে হবে, তোমার ইয়াগুলোর সাথে মানে কোঅর্ডিনেট, এগুলাই চাই। সো যাই আমি যা শিখাচ্ছি এর বাইরে কিছু নাই, ঠিক আছে? সো এটা নিয়ে কনফিউশনও থাকার কিছু নাই। আর যদি বিশ্বাস না হয় বিভিন্ন জব সাইটে গিয়ে রিকোয়ারমেন্টগুলো একটু দেখেন। সো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এগুলোই লাগে, বলবে অ্যানালিটিক্স পারতে হবে, সার্চ কনসোল পারতে হবে, সে এসিএম রাস পারতে হবে, সো প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি। সো এগুলোর প্রত্যেকটা জিনিস পারলে মানে আসলে যে কোনো জায়গায় মানে আপনার লোকাল জব, ইন্টারন্যাশনাল জব, যে কোনো জব করা আসলে খুব একটা বিগ ডিল না, ঠিক আছে? মানে একটা জব পাওয়া মানে যারা মন দিয়ে শিখে তাদের ক্ষেত্রে ব্যাপার না। সো এগুলোই চাই। আচ্ছা, সো যেটা বলছিলাম এই জিনিসগুলো মেজারমেন্ট করাটা ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন, যে আসলে আমার যদি ধরেন ইউজার বেশি কিন্তু সেশন কম, সেক্ষেত্রে প্রবলেমটা আইডেন্টিফাই করে। এঙ্গেজমেন্ট কম মানে এঙ্গেজ হচ্ছে না আমার পেজের সাথে, তখন কি করতে হবে, কন্টেন্ট ভালো করতে হবে। অ্যাভারেজ এস্টিমেটেড টাইম যদি কম হয় সেটাকে বেশি করানোর জন্য কন্টেন্ট আরো বড় বড় দিতে হবে, এঙ্গেজিং কন্টেন্ট দিতে হবে, ভিডিও কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? সো এগুলোই হচ্ছে কি আপনার ডিসিশন মেক করতে এই ডাটাগুলো আপনাকে অনেক হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, ধরেন আমি কই আছি, আমি ট্রাফিক অ্যাকুইজিশনে আছি, ইউজার অ্যাকুইজিশনে যাই। সো এখানে ওই জিনিসটাই দেখাচ্ছে, ইউজার কোথা কোথা থেকে আসছে এবং সেশন টাইম এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, এঙ্গেজমেন্টে যাই, ওভারভিউ দেখি। সো এই যে অ্যাভারেজ টাইম, অ্যাভারেজ এঙ্গেজ সেশন পার ইউজার, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট
কত, ঠিক আছে, এইসব ডাটা এখানে দেওয়া আছে। তারপরে কোন কন্টেন্টে কত আপনার ইয়ে আসছে, ভিজিটর আসছিল, তারপরে ইউজার স্টিকনেস, কোন পেজের সাথে বা কোন মানে বেশি ইন্টারাকশন হয়েছে, এই জিনিসগুলা এখানে দেওয়া থাকে। পেজ ভিউ কতগুলো হয়েছে, ইউজার এঙ্গেজমেন্ট অ্যাসোসিয়েশন, এই জিনিসগুলাই, ইভেন্ট কতগুলো আছে, ইউজার কাউন্ট। সো ফেসবুক যখন শিখবেন তখন এগুলো আরো ইজি হয়ে যাবে, মানে ইভেন্ট কি, পিক্সেল কি, এগুলো বুঝবেন। যে রিয়েল টাইম আবার দেখাচ্ছে, দেখি বরিশাল থেকে আপনারা আসছেন কিনা। হুম, 3 জন হয়েছে। আচ্ছা, সো এইখানে অনেক ট্র্যাকিং সেটআপ করা লাগে। যে ট্র্যাকিং সেটআপ করে অনেক অ্যাডভান্স ডাটা ট্র্যাক করা যায়, সেটা আমি এই কোর্সে দেখাবো না, ওগুলো অনেক অ্যাডভান্স ব্যাপার। জিটিএম দিয়ে সেটআপ করা লাগে, ঠিক আছে। আচ্ছা, হোমে গিয়ে একটা ব্যাপার দেখাই আপনাকে, আপনাদের। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি বাউন্স রেট, ইউজার বাউন্স রেট হচ্ছে 40%। আচ্ছা, বাউন্স রেট এইখানে যদি না পান, এইখানে এই যে এইটার মানে এই ইয়াতে ক্লিক করলে, ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে অপশনটা পাবেন যে বাউন্স রেট, ঠিক আছে, সিলেক্ট করে নিন। স্যার ঘটনা ঘটছে কি, অ্যাড কত অ্যাডভান্স হয়েছে, আমি এই আপনার যে সাইটে ঢোকার জন্য যে বলছিলেন না, তখন প্রথমবার তো গাড়িবাড়ি.com লিখে সার্চ দিয়ে ঢুকছি, গাড়ি বাড়ি লিখে সার্চ দিয়ে ঢুকছি হুম গুগলে। হুম। গুগলে সার্চ দিয়ে ঢুকছি, এখন কতক্ষণ সময় হলো, 10 থেকে 20 মিনিট হইলো হয়তো, বা আপনি ক্লাস করতেছেন, এর ভিতরে আমার ফেসবুকে আহ, গাড়ির অ্যাড আসা শুরু হয়ে গেছে। ও, গাড়ি অ্যাড আসা শুরু হয়ে গেছে, বাহ। জি স্যার। কিনে ফেলেন একটা, আমাদের ঘুরতে নিয়ে যান। ঠিক আছে। জি স্যার, একসময় কিনবো ডিজিটাল মার্কেটিং করে স্যার হ্যাঁ, আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ, এর জন্যই তো শিখতেছেন। জি স্যার। আচ্ছা, তো ওই যে স্যার ওই বাউন্স রেট, কালকের ওই ক্লায়েন্টের থেকে পেমেন্ট পেয়েছি 1500 টাকা স্যার। ও পাইছেন? জি স্যার, কালকে রাত্রে কমপ্লিট করে দিয়ে দিয়েছি, হ্যাঁ। 1500 টাকা পেমেন্ট করেছে। ও আচ্ছা, আগে কাজ করে দিছেন? জি স্যার, এমনি তো ওই মানে বিশ্বস্ত লোক ছিল সাথে একজন, আচ্ছা এর আচ্ছা, জন্য সমস্যা। যাক মাশাল্লাহ, ভালো। জি স্যার। এমনিতে আমি তো ওই আপনাদের সাথে কথা বলে 1500 সিলেক্ট করছিলাম, কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলে যা বুঝলাম, তাতে সে মানে সাইট পে পেজ পে যতটা খুশি, তাতে 2500 টাকা চাইলেও সে মানে রাগ করতো না, দিয়ে দিত। হ্যাঁ, তো চাইতেন, আমি তো বললাম যে আপনারা ইয়া করতে পারেন, 2500 থেকে 3000 চার্জ করতে পারেন। হ্যাঁ স্যার, যাক সমস্যা নাই, প্রথম তো, আর 2-3টা বানাই আস্তে আস্তে আমি বাড়ায় ফেলবো না। হুম, যাক কংগ্রাচুলেশন, ধন্যবাদ স্যার মানে প্রথম একটা আপনাদের। কাজ করলেন, হ্যাঁ। জি স্যার, আপনাদের সহযোগিতায় সবকিছু, দোয়া করবেন স্যার, হ্যাঁ ইনশাল্লাহ, আরো যেন অবশ্যই। সামনে। আচ্ছা, সো এই যে বাউন্স রেটটা, এই জিনিসটা দেখাতে আসলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাউন্স রেট কি বলেন তো? বাউন্স রেট হচ্ছে গিয়ে, মানে ধরেন আপনি কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন এখানে, বা একটা সার্চ ইঞ্জিনে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন, ধরেন আমি এই কিওয়ার্ডটা লিখেই সার্চ করলাম। সবাই তো কোনো না কোনো কিছু লিখে সার্চ করে। এখন ধরেন আমি একটা সাইটে ঢুকলাম, আচ্ছা, আর মনে হয় বেশি কন্টিনিউ করতে পারবো না, আবার কারেন্ট চলে গেছে, যে কোনো সময় আমার ল্যাপটপ মানে চার্জ যতক্ষণ আছে আমি করাইতে পারবো আর কি।
ফুল চার্জও হইতে পারে না, আবার কারেন্ট চলে গেছে, মানে কতবার যে গেল আজকে, মানে এইভাবে করলে কি হয়ে ক্লাস নেবে। আচ্ছা সমস্যা নেই, দেখি। সো ধরেন এই পেজটাতে আসার পরেই দেখলাম মানে আমার যে আমি জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটা নাই, আমি ধাম করে এটা কেটে দিলাম, আবার এটাতে ঢুকলাম, এটাতেও সেম, পাচ্ছি না, কেটে দিলাম। ধরেন এইটাতে ঢুকলাম, এইটাতে ঢুকে আমি ধরেন বেশ অনেকটা সময় ধরেই ধরেন আছি আর কি, মানে বা মানে পেজটা দেখলাম যে না আছে, তার মানে কি আমি ঘুরে দেখতেছি, লাইভ প্রিভিউ দেখলাম, ধরেন এই সাইডটা লাইভ প্রিভিউ দেখি। সো এই যে আমি এই পেজটাতে আছি, এইটাই হচ্ছে কি আমার এভারেজ সেশন টাইম, বা একটা পেজে বা একটা আমি কতক্ষণ একটা সাইটে স্পেন্ড করতেছি, এটাই এভারেজ সেশন টাইম। আর বাউন্স রেট কোনটা, ওই যে যেটাতে আমি পাই নাই, কি করছি, ঠাস করে কেটে দিয়ে বের হয়ে গেছে, তাই না? এই যে বের স্যার হয়ে গেলাম, কতটুকু এটাই সময়ের মধ্যে বের হয়ে গেলে বাউন্স রেট কাউন্ট করে স্যার? আন্ডার 10 সেকেন্ড, ঠিক আছে, আন্ডার 10 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম কিছু একটা। সো এই যে ঢুকেই বের হয়ে যাওয়া, এইটা গুগলের কাছে একটা খুবই নেগেটিভ সিগন্যাল যায়, যে মানে আপনি যে ওই কিওয়ার্ডটাতে আপনার সাইটটাতে সে মানে ইউজার কোনো কিছু খুঁজে পায় নাই, মানে এরকম একটা সিগন্যাল গুগলের কাছে যায়, এইটাই হচ্ছে কি আপনার বাউন্স রেট হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? সো বাউন্স রেট বিলো 40 বা 40% ইজ গুড, এটা যত কম হবে তত আপনার সাইটের জন্য ভালো। বিলো 40% ইজ গুড, বাট বেশি হয়ে গেলে বাউন্স রেট 60 বা 70 আপ হয়ে গেলে এটা লাইক মানে রেড জোনে চলে যায়, মানে তখন এটা খুবই বাজে পর্যায়ে চলে যায়। বাট মানে 30 to 40% ইজ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে এটা। বাট স্যার জি এখন এইটা কি যখন এইটা হবে যে একটা ইউজার যখন ঢুকে আবার বের হয়ে যাবে, তখন এটা কি গুগল এরকম যদি দেখে তাহলে কি ওর রোবট দিয়ে টেস্ট করবে, নাকি না করেই ও আমার এটাকে নেগেটিভ দিয়ে দিবে? না, এইটা তো আর একজনেরটা দেখবে না। ধরেন একটা ইউজার আপনার সাইটে ঢুকে কিছু নাই নাই পেতে পারে, কিন্তু এরকম যদি ধরেন এটা হচ্ছে গিয়ে আপনার পার্সেন্টেজ 100 জনের মধ্যে 40 জন, জি বুঝতে পারছি স্যার। ঠিক আছে? সো সে একটা অ্যাভারেজ করে, পার্সেন্টেজ করে, ধরেন 10,000 ইউজার আসছে, এখন যদি 8,000 ইউজার এরকম দাম করে চলে যায়, তার মানে এখন গুগল বুঝবে না যে আপনার পেজটা তাদের মানে জি স্যার, মেটা মেটা টাইটেল আমার যেটা আছে সেটা ভিতরে নাই, কন্টেন্টের ভিতরে। কন্টেন্টের ভিতরে নেই, বা গুগলের ইউজারদের আমি এই কন্টেন্টটা স্যাটিসফাই করতে পারতেছে না, ইনফরমেশন ঠিকঠাক মতো নাই, তখন জি জি গুগল বুঝতে কি পারছি। করবে, তখন এই র্যাঙ্ক থেকে এই যে আপনার রেজাল্টটা সরাই দিবে যে আপনি স্যাটিসফাই করতে পারেন নাই, ঠিক আছে? সো জি বুঝতে এই পারছি। বাউন্স রেটটা যত কন্ট্রোলে রাখবেন তত ভালো। এইটা হচ্ছে গিয়ে আপনার মানে রোগের চিকিৎসা, মানে যত কম রাখা যায় আর যত ভালো কন্টেন্ট হবে তত বাউন্স রেট আপনার কম হবে, ঠিক আছে? এটা স্বাভাবিক। সো যত ভালো ভালো পারেন কন্টেন্ট দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে রিপোর্টসে আসি। এই জিনিসগুলো মেজারমেন্ট করতে হয়, বাউন্স রেট দেখা, সিটিআর দেখা, ফার্স্ট অফ অল ইনিশিয়ালি এগুলোই লাগে, ঠিক আছে? যেটা বলছিলাম অনেক অ্যাডভান্স ট্র্যাকিং করা যায়, সো অ্যাডভান্স ট্র্যাকিংটা আমাদের এই কোর্সে নাই। ইভেন্ট, আচ্ছা আপনাদের পিক্সেলের ক্লাস হয় না? না স্যার। আচ্ছা, জি না স্যার। এসইও শেষ করে পিক্সেলের ক্লাসটা নিয়ে নিব। আর আপনাদের কোনো এক্সামও তো হয় নাই, মানে এই এসইও শেষ করলে কিন্তু এক্সাম, ঠিক আছে? প্রিপারেশন নেন। কত মার্কের স্যার? এটা বলে দিবে এগুলো সব ডিটেইলস। স্যার ওইখানে গিয়ে দিতে হবে না? না, গিয়ে দিতে হবে না, এটা আমি অনলাইনে নিব। ও আচ্ছা ঠিক আছে আমি স্যার। একটা শীট দিব, ওই শীটের মাঝখানে আপনি পরীক্ষা দিবেন আপনারা। স্যার পরীক্ষাটা কবে হইতে পারে? এসইও শেষ করার পর যে কোনো দিন। ধরেন স্যার এরকম কয়টা পরীক্ষা হবে স্যার? 2টা থেকে 3টা।
প্রথম পরীক্ষা হবে হচ্ছে গিয়ে ফেসবুক আর এসইও এর উপরে, ঠিক আছে? আমি টপিকটা বলে দিলাম, এখন থেকেই আপনারা পড়ালেখা করতে থাকেন, যা যা পড়িয়েছে এর ভিতর থেকে আসবে, বাইরে থেকে কিছু দিব না। আর স্যার পাস মার্ক কত স্যার? ওগুলো সব ডিটেল পাবেন, বলে দিব, ঠিক আছে? ফেসবুক আর এসইও এর উপরে এখন থেকে প্রিপারেশন নেন, ফেসবুক আর এসইও এর উপরে এক্সাম নিব। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কি ইভেন্টস। এই যে এটা হচ্ছে কোথায় আছে, এঙ্গেজমেন্ট। ইভেন্ট গুলো অলরেডি দেখেছি কি কি ইভেন্ট ছিল, মানে একজন ইউজার এসে কতগুলো ইভেন্ট করতেছে। মানে ধরেন ইভেন্ট মানে কি, ইভেন্ট মানে হচ্ছে গিয়ে একটা পেজে যদি আমি আসি, এটা মাথায় ঢুকে রাখেন, এটা সব জায়গায় নট অনলি মানে এসইও তে, পিক্সেলে বা যে কোনো জায়গায় মানে কাজে লাগবে। যে আসলে ডিজিটাল মার্কেটিং এর ইভেন্ট আসলে কি, ইভেন্ট হচ্ছে কি একটা ইউজার যখন একটা সাইটে আসে, সাইটে আসার পর তার যে অ্যাক্টিভিটি গুলা, সেগুলাই হচ্ছে কি এক একটা ইভেন্ট। মানে ধরেন আমি daraz.com এ যাই, মানে ইভেন্ট মানে কি, ইভেন্ট মানে বাংলা ভাষায় হচ্ছে ঘটনা, তাই না? জি স্যার। সো আমি যদি ধরেন একটা ই-কমার্স.com, যেমন ধরেন daraz.com এ যদি যাই, এটা এই জিনিসগুলো, এই বেসিক গুলো সব কিছুতে কাজে লাগবে। মানে মানে ইভেন্ট ডিজিটাল মার্কেটিং এর ভাষায় গুগল অ্যাডসেও যা, গুগলে যা, এসইও তে যা, ফেসবুক পিক্সেলও তা, ঠিক আছে? সো এখন যদি কেউ জিজ্ঞেস করে ইভেন্ট কি, ইভেন্ট মানে হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটে ঢোকার পরে যে কাস্টমার জার্নিটা, যেমন আমি একটা সাইটে ঢুকলাম, এতে কি হলো, এই পেজটা ভিউ হলো না, বা মানে আমি একটা পেজ, হোম পেজে আসলাম, এই পেজটা ভিউ হলো না। আচ্ছা, এখন একটা ওয়েবসাইটের ভিতরে কি থাকে? কন্টেন্ট, হুম, মানে পেজের ভিতরে কি থাকে সেটা বলছেন? হ্যাঁ কন্টেন্ট স্যার। হ্যাঁ, কন্টেন্ট। তাহলে এখন দেখেন, এই যে দেখেন, এই পিক্সেলও কিন্তু আমার পিক্সেল হেল্পারটা অলরেডি এখানে ইনস্টল করা আছে। এখানে কি দেখাচ্ছে দেখি, পিক্সেলও আমাকে দেখাবে এখানে। এখানে আমাকে ইভেন্ট গুলা পিক্সেল ট্র্যাক করে দেখাবে। যদি কোনো পিক্সেল হেল্পারের কাজ বলে দিব, যেমন দেখেন এটা পেজ ভিউ হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে? পেজ ভিউ। এখন ধরেন কোন একটা কন্টেন্টে আমি ক্লিক করলাম, মানে এখানে কন্টেন্ট হচ্ছে কি প্রোডাক্টটা, দেখো তখন কি দেখায় দেখি। এই যে পেজ ভিউ তো হয়েছে, সাথে কি হলো, ভিউ কন্টেন্ট। মানে আমি একটা যেহেতু কন্টেন্ট ভিউ করলাম, এটাও কি হলো, একটা ইভেন্ট হিসেবে কাউন্ট করলো, যে এটা কি, এটা কি ইভেন্ট, ভিউ কন্টেন্ট। মানে আমি যে অ্যাক্টিভিটি গুলো করতেছি প্রত্যেকটা কিন্তু মানে এই যে পিক্সেলের মাধ্যমে রেকর্ড করতেছে। কারণ কি, তারা যে হচ্ছে গিয়ে পিক্সেল ইনস্টল করা আছে, এবং ইভেন্ট গুলা ইনফ্যাক্ট অ্যানালিটিক্স ইনস্টল করা থাকলেও কি করে, এই যে ইভেন্ট গুলা সে অটোমেটিক্যালি কিছু ইভেন্ট নিয়ে নেয়। এগুলো হচ্ছে অটোমেটিক ইভেন্ট। যেমন পেজ ভিউ কতগুলো হয়েছে, ইউজার এঙ্গেজমেন্ট কেমন ছিল, সেশন কয়টা স্টার্ট হয়েছে, এরপরে ফার্স্ট ভিজিট এর মধ্যে কত ছিল, এই ইভেন্টগুলো কি করে, অ্যানালিটিক্স ট্র্যাক করে। আর ফেসবুক পিক্সেলের মাধ্যমে আনলিমিটেড ইভেন্ট, মানে যত ধরনের আপনি ইভেন্ট চান। যে ধরেন কেউ এই বাটনটাতে ক্লিক করছে, এটা একটা ইভেন্ট, অ্যাড টু কার্ট করা, এটা একটা ইভেন্ট, চেক আউট করা, এটা একটা ইভেন্ট, বিভিন্ন কন্টেন্ট ব্রাউজ করা, কোথাও ক্লিক করা, মানে মোট কথা একটা সাইটের ভিতরে আপনি যাই করেন না কেন, সেটাই হচ্ছে কি এক একটা ইভেন্ট, ঠিক আছে? এই ইভেন্টগুলো কি করতে পারবেন, দেখতে পারবেন। এবং আপনার পেজ ভিউ যদি কম থাকে, ইউজার এঙ্গেজমেন্ট কম থাকে, এগুলো বাড়ানোর জন্য কি করতে হবে, স্টেপ নিতে হবে। কনভার্সন ট্র্যাকিং আমার সেট করা নাই, কারণ আমারটা এখানে ই কমার্স নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কনভার্সনটা সেট করি নাই। এগুলো ট্র্যাকিং সেট করতে হয়। কনভার্সন ট্র্যাকিংটা মানে, কনভার্সন মানে হচ্ছে একটা টার্গেট দিয়ে বেঞ্চমার্ক সেট করে একটা কনভার্সন ট্র্যাকিং সেট করতে হয়, ঠিক আছে? পেজ এন্ড সোর্স স্ক্রিনস, এটা একটু দেখি।
আচ্ছা, কোন পেজে কতক্ষণ ছিল, কোন পেজের ভিউ সব থেকে বেশি, এইখান থেকে আমরা দেখতে পাই। যেমন গাড়ি ইনভেন্টরি পেজটাতে সব থেকে বেশি 3 মিনিট স্পেন্ড করে, ঠিক আছে। অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, আচ্ছা আচ্ছা, ভিউজ পার ইউজার 3টা ভিউ করে, আচ্ছা অ্যাভারেজ টাইম হচ্ছে কি 1 মিনিট 28 সেকেন্ড সব থেকে বেশি। ইভেন্ট কাউন্ট হয়েছিল এই পেজে 23,000। আচ্ছা দেখেন এই, তারপরে এই পেজটা 34 সেকেন্ড মানুষ আর্টিকেলটা পড়ে, সেশন হয়েছিল হচ্ছে, ইভেন্ট কাউন্ট হয়েছিল, এখানে বিভিন্ন ক্লিক করেছে হচ্ছে 24,000। আচ্ছা, সো এইভাবে করে কিন্তু আমরা কোন আর্টিকেল কেমন পারফর্ম করতেছে বা কোন কন্টেন্ট কেমন পারফর্ম করতেছে এগুলা এখান থেকে মেজারমেন্ট করতে পারি। সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি কত টাইম সময় স্পেন্ড করতেছে, যত সময় স্পেন্ড করাতে পারবেন তত ভালো। বলে তো ফেসবুক এত মানে কেন, মানে ফেসবুক কে মানুষ এত টাইম স্পেন্ড করে কেন, বা ফেসবুক ওয়ার্ল্ডের 1 নম্বর সোশ্যাল মিডিয়া কেন? কারণ হচ্ছে গিয়ে এটার মানে এঙ্গেজমেন্ট ক্যাপাসিটি, মানে ফেসবুকটা ডিজাইনই করা হয়েছে যাতে মানুষ একবার ঢুকলো এখান থেকে বেরোতে না পারে, মানে মানুষকে এঙ্গেজ করে রাখা। সো আপনি যত এই জিনিসটা পারবেন তত হচ্ছে এটা আপনার জন্য পজিটিভ, যে আপনার সাইটে মানুষকে যত ধরে রাখতে পারবেন। সো আপনি যত ভ্যালুয়েবল ইনফরমেশন দিবেন, যত ভালো করবেন, তত হচ্ছে গিয়ে আপনি মানুষকে সাইটে ধরে রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ যেমন ট্র্যাকিং এখানে নাই। সো ল্যান্ডিং পেজে ট্র্যাক করা যায়। আচ্ছা 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 আচ্ছা, ওগুলা কোর্স, আচ্ছা যাই হোক। তো সেশনস এতগুলো হচ্ছে, ইউজার, এটা সেশন আর ইউজার আপনারা মোটামুটি হয়তো মানে ক্লিয়ার হয়ে গেছেন। কনফিউশনও থাকতে পারে, যদি কনফিউশন থাকে বলেন, আমি আবার বুঝাই দিব। ইউজার হচ্ছে গিয়ে যারা সার্চ ইঞ্জিন থেকে আসছে, এবং সেশন তারা যতগুলা কাজ করেছে এগুলো সেশন হিসেবে কাউন্ট করছে। এর মধ্যে হচ্ছে গিয়ে নিউ ইউজার ছিল হচ্ছে গিয়ে এতজন, আর তার মানে কি 30,000-এর মধ্যে 29,000 ছিল নিউ, মানে নিউ ইউজার, আর 1,000 ছিল পুরনো ইউজার। সো এটাও একটা ম্যাট্রিক্স, এটাও বুঝতে হবে যে আপনার মানে আপনার রিটেনশন কেমন হচ্ছে, মানে পুরান ইউজাররা কি মানে আসতেছে এসেই চলে যাচ্ছে, নাকি আপনার নিউ ইউজাররাই আসতেছে, পুরান কেউ আসতেছে না। যত পুরান বেশি আসবে তত ভালো, তার মানে কি আপনার রিটেনশন ভালো, ঠিক আছে। তারপর কোন আর্টিকেলের পারফরমেন্স সব থেকে ভালো, মানে সব থেকে বেশি টাইম, কারণ কি এই আর্টিকেলটাই কিন্তু সব থেকে আমার পিলার আর্টিকেল, বড় আর্টিকেল, এর জন্য 2 মিনিট। তার মানে বুঝতে পারছি যে যত বড় কন্টেন্ট দিবেন তত বেশি মানুষ হচ্ছে গিয়ে টাইম স্পেন্ড করে। এইগুলাও কিন্তু বুঝার ব্যাপার, মানে এই যে টাইমিং গুলা, সেশন, তারপরে ইউজার কত, নিউজ ইউজার কত, আগে টোটাল ইউজার কত, এর মধ্যে বের করতে হবে নতুন কত এসছে, পুরান কত ছিল, রিটেনশন কেমন, এই জিনিসগুলো দেখো। কিন্তু মানে আপনার যে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং যেটা বলে, এগুলাই হচ্ছে সেগুলা। আরো অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আছে। সো অত কিছু দিলে আপনাদের মাথা ভুলে যেতে পারে। আগে এই মানে সার্চ কনসোল অ্যানালিটিক্স যতটুকু দেখিয়েছি ওইটা আগে মানে ধারণ করেন, বুঝেন। এইগুলাও যারা ইন্ডাস্ট্রিতে দেখবেন যে অনেক এসইও এক্সপার্ট নিজেদের দাবি করে, আমি কাউকে ছোট করব না, কিন্তু দাবি করে, কিন্তু সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করলে বলতে পারে না যে আসলে বাউন্স রেট কি, সিটিআর কি, তারপরে ধরেন এই যে সেশন কি, ইভেন্ট কি, এই সিম্পল জিনিসগুলো পারে না। সো এই জিনিসগুলো না পারলে আসলে এসইও করে লাভ নেই, তাহলে মানে করেন না, মানে সত্যি কথা যেটা। কারণ এই জিনিসগুলো না বুঝলে আপনারা তাহলে কোন ভিত্তিতে কাজ করবেন বা কিসের ভিত্তিতে ডিসিশন মেক করবেন যে আপনি যে সাইটে এসইও করছেন, ওই ওই একটা 100 পেজের মানে 1000 বার একটা আর্টিকেল লিখলাম, আর্টিকেল লিখে পোস্ট করলাম, এটা মানে কয়েকদিনের জন্য র্যাঙ্কে আসলো, ইটস নট এসইও, ঠিক আছে, ইটস নট এসইও। ওরকম ঝড়ে বক অনেকেই মারতে পারে, বাট লং টার্ম গেমে পারবেন না। এটা ঝড়ে বক মারার জিনিস না, ঠিক আছে। কাউকে যদি আসলেই সার্ভিস দিতে চান বা ফ্রিল্যান্সিং যদি আসলেই করতে চান, এগুলো জানার মানে বিকল্প নাই। কারণ আপনি কাস্টমারকে রিপোর্ট কিসের ভিত্তিতে দিবেন যে তোমার আমি
আচ্ছা এসইও করতেছি, এসইও করে ওর সাইটে কি ইমপ্রুভমেন্ট আসছে সেগুলো আপনি কি কোত্থেকে দিবেন, সেগুলো হচ্ছে কি এই যে এইসব জায়গা থেকে দিবেন। বলবেন যে আগে তোমার সেশন টাইম ছিল না, এখন আমি তোমার সেশন টাইম বাড়াচ্ছি, তোমার রিয়েল টাইম ট্রাফিক ছিল না, রিয়েল টাইম এখন 50-60 জন 100 জন করে তোমার সাইটে থাকতেছে। এই এগুলো হচ্ছে কি আপনার বলতে হবে, এগুলো হচ্ছে ইমপ্রুভমেন্ট। তোমার আগে সেশন টাইম কম ছিল, বাড়িয়ে দিয়েছি, ইউজার কম ছিল, অর্গানিক ট্রাফিক কম ছিল, সার্চ কনসোল থেকে রিপোর্ট দিবেন। এগুলাই হচ্ছে কি আপনার মানে মানুষকে বুঝাতে হয়, রিপোর্টিং করতে হয়, যে রিপোর্টিং এর ক্ষেত্রে ওই টুলগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দেখেন এখানে আবার রিটেনশন আছে, মনিটাইজেশন এটা ট্র্যাকিং করা নেই আমার। ই কমার্স পারচেস এগুলা চেক আউট প্রমোশন এগুলো হচ্ছে গিয়ে আপনার ট্র্যাক সেটিং করতে হয়, এগুলো আমি এই সাইটে আমার ই কমার্স না দেখে আমি করি নাই, সো করার মানে প্রয়োজনও হয় না আমার সাইটে, হোয়াট এভার। সো এগুলো আরো অ্যাডভান্স ব্যাপার, ডিটিএম দিয়ে সেট আপ করতে হয়, বা এখান থেকে ট্র্যাকিং কোড সেট আপ করতে হয়, পিক্সেল সেট আপ করলে অনেক কিছু বুঝে যাবেন। আচ্ছা দেখেন, নিউ ইউজার ছিল 29,000, রিটার্নিং ইউজার মানে 4,200। তার মানে কি মানুষ ইনফরমেশন নেওয়ার জন্য বারবার আমার সাইটে আসে, হুইচ ইজ অলসো এ গুড সাইন টু গুগল। এই রিটার্নিং ইউজার্স মানে আপনার ব্র্যান্ডটা তারা মনে রাখতেছে, এটাও একটা গুড সাইন, মানে ইনফরমেশনের জন্য তারা আপনার সাইটে ডাইরেক্ট আসতেছে, অন্য কোনো সাইটে যাচ্ছে না, এটাও মানে ভেরি গুড সাইন। ঠিক আছে, যত রিটার্নিং ইয়া হবে তত মানে রিটার্নিং ইউজার থাকবে তত হচ্ছে ভালো। ঠিক আছে, সো এই ছিল সার্চ কনসোল অ্যানালিটিক্স। এইগুলা মানে আগে এই জিনিসগুলো আত্মস্থ করেন, দেন অ্যাডভান্স গুলো নিজেরাই পারবেন। ঠিক আছে, বেসিক জিনিসগুলা পারলে, এবিসিডি পারলে রচনাও লিখতে পারবেন, এবিসিডি না পারলে রচনা লিখতে মানে রচনা কেন একটা লাইনও লিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আজকে এখানে শেষ করব? জি স্যার, আজকে এখানেই শেষ করতে পারেন, অনেক তো শিখলাম আজকে। জি স্যার। স্যার এখন সংক্ষেপে একটু জানতে চাচ্ছি, মানে দিয়ে দেওয়া হয় আর ইন্ডেক্সিং এর উপরে দুইটার মধ্যে আসলে মেইন পার্থক্যটা কি? সাইট ম্যাপে লিংক দিয়ে দেওয়া হয় আর ইন্ডেক্সিং এ কি করা হয়? ইন্ডেক্সে তো আমরা লিংক দিয়ে তারপরে ইন্ডেক্সিং করি, মানে দুইটাই তো সেম একই ধরনের মনে হয়। না, ইন্ডেক্সিং এ মানে আপনি লিংক দিয়ে কেন ইন্ডেক্স করবেন? ইন্ডেক্সিং তো টোটালি ডিফারেন্ট জিনিস। আচ্ছা, মানে যেটা page এর- বলতেছেন টাইটেলটা ওইটা, মানে স্যার ওইটা Meta ইন্ডেক্সিং এ title, তো স্যার ওই যে মানে- লিংক দিয়ে আমরা যে কোনো পেজের তারপরে রিকোয়েস্ট ইন্ডেক্স করি। আচ্ছা ওইটা তো আপনার অন পেজ এসইও পার্ট, আর এইটা তো টোটালি অন্য জিনিস। এটা হচ্ছে একটা সাইটের স্ট্রাকচার, যেটা হচ্ছে কি আমি মানে বট যাতে বুঝতে পারে যে এই পেজে এই সাইটটাতে মানে কোথায় কোথায় কি আছে। যেমন ধরেন আপনি এখান থেকে মালিবাগ যাবেন, ঠিক আছে, জি স্যার। বা ধরেন আপনি বরিশাল থেকে চিটাগাং যাবেন সাপোজ। এখন মানে কিভাবে যাবেন আপনি বুঝতেছেন না, বা কোথায় কোথায় যাইতে হবে কি করতে হবে আপনি বুঝতেছেন না, তো তখন আপনি কি করেন? গুগল ম্যাপ দেখেন না, জি স্যার। যে ওইটা সম্পর্কে কোথায় কি আছে, কোথায় যাইতে হবে, কোথায় গিয়ে বাসে চড়তে হবে, বাস কতক্ষণ লাগবে। এই জিনিসগুলো হচ্ছে কি সেই সাইট ম্যাপের ভিতরে দেওয়া থাকে, টোটাল ডিটেল জিনিসটা। যেখানে বট ঢুকে ওই পেজের প্রত্যেক জিনিসের আইডিয়া পেয়ে যায়। মানে এটা হচ্ছে গুগলের বটকে বোঝানোর জন্য যে আমার পেজে কি কি আছে, হ্যাঁ আর আমার গুগলের সূচিপত্রে নেওয়ার জন্য ইন্ডেক্সিং করা হয়। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মানে সূচিপত্র না, মানে ইন্ডেক্সিংটা করা হয় হচ্ছে কি তার এসইআরপি পেজে যাতে আপনি মানে আসেন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা লিখে আমরা সার্চ করে যে পেজটা আসে ওই জি, পেজে স্যার। যাতে আপনি আসেন, সেটার জন্য হচ্ছে গুগল ইন্ডেক্স করে।
এবং ইন্ডেক্সিং করাটা যাতে তার জন্য ইজি হয়, মানে পেজটা যাতে ইজিলি বুঝে, দ্যাটস ওয়াই হচ্ছে কি সাইট ম্যাপটা সাবমিট করতে হয়। জি স্যার, এবার বুঝতে পারছি ক্লিয়ার। বুঝতে পেরেছেন? এই পেজটা জি, স্যার। যাতে সে বুঝতে পারে এবং খুব ইজিলি ইন্ডেক্স করতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে কি সাইট ম্যাপে তাকে মানে সবকিছু ডিটেইলি দিয়ে দেওয়া হয় যাতে সে ইজিলি বুঝে এবং ইজিলি ইন্ডেক্সটা করে এবং ইজিলি সে আমাকে যাতে র্যাঙ্কে নিয়ে আসে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানে শেষ করি। সো নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে অফ পেজ এসইও তথা হচ্ছে গিয়ে ব্যাকলিংক বা অ্যাঙ্কর টেক্সটিং, ব্যাকলিংকের ওয়েজ কি কি আছে, কোন কোন ওয়েতে ব্যাকলিংক করতে পারেন, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্যার এটা তো টেকনিক্যাল এসইও পার্টটা শেষ করলাম নাকি স্যার? হ্যাঁ, টেকনিক্যাল এসইওটা আজকে আমরা কমপ্লিট করলাম। এর নেক্সটে হচ্ছে গিয়ে অফ পেজ এসইওটা করব। অফ পেজ দেন হচ্ছে গিয়ে এসইও প্রায় শেষ আপনাদের। অফ পেজে হয়তো বা একটা থেকে দুইটা ক্লাস হবে, এরপরে মানে এটার সাথে ই কমার্স থাকবে আর লোকাল এসইও থাকবে। সো এই কয়টা হলেই কিন্তু আমাদের এসইও শেষ। আর এরপরেও মানে তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে নেক্সট উইকের মধ্যে আপনাদের কিন্তু বুধবারে ওই ক্লাসটা হচ্ছে না। বুধবারে মানে আপনাদের বুধবারে ক্লাস থাকে তাই না? জি স্যার, মঙ্গলবার বন্ধ, বুধবার তো থাকে। হ্যাঁ, মঙ্গলবার বুধবার কিন্তু বন্ধ, কারণ হচ্ছে মেয়ের 1 তারিখে হচ্ছে গিয়ে বন্ধ থাকবে আর কি। নেক্সট 2 দিন বন্ধ থাকবে। হ্যাঁ, নেক্সট 2 দিন বন্ধ, তার মানে নেক্সট উইকে আমাদের এসইও শেষ হয়ে যাচ্ছে এবং ওই এর মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। মানে এসইও শেষ করে কিন্তু যে কোনো দিন আমি এক্সাম ডিক্লেয়ার করব, মানে হঠাৎ করে পরীক্ষা হইতে পারে। সো প্রিপারেশন নেন, ঠিক আছে? ওকে স্যার। আর ডিটেইলি কত মার্কের পরীক্ষা হবে, কি হবে না হবে, আসল বিষয় এগুলো আমি মানে ক্লাসের মধ্যে এগুলো ডিসকাশন করতে থাকবো। সো প্রিপারেশন নিতে থাকেন, মানে যা যা পড়িয়েছি ভিডিওগুলো ভালো করে দেখেন, এর ভিতর থেকেই আসবে। স্যার এমসিকিউ হবে স্যার, একটু আর কথা কিছু ছিল, রিটেন স্যার। হবে। হ্যাঁ বলেন। স্যার যদি এসইও শেষে 2-3 দিন একটু সময় দিতেন তাহলে আমরা ক্লাসগুলো আবার একটু রিপিট দেখে নিতে পারতাম, তাহলে পরীক্ষাটা ভালো হইতো আমাদের। আচ্ছা, সেটা ঠিক আছে, সেটা দিব না, সমস্যা নেই। বাট এখন থেকে দেখা স্টার্ট করেন, কিন্তু পরে কিন্তু কোলাইতে পারবেন না, আর সময় বেশি নাই, কোর্স কিন্তু আর বেশি নাই আপনাদের। সো এর মধ্যে পরীক্ষা নিয়ে নিব। জি স্যার। কোর্স প্রায় শেষের দিকে, এসইও শেষ মানে মানে আপনাদের এরপর টানা শেষ হয়ে যাবে, মানে এরপর টপিকগুলো তো ছোট ছোট। এর মধ্যে হয়তো ইনস্টাগ্রাম স্যার, হয়ে গেছে। আমার- হ্যাঁ। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, ওই আমার ইটা একটু দেখবেন স্যার, পেওনিয়ার অ্যাকাউন্টটা, এটা অর্থাৎ টাকা এখন আনতে পারবো কিনা, পেমেন্ট আনতে পারবো কিনা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট থেকে। ভেরিফাই করছেন? জি স্যার, আমি সবকিছুই কমপ্লিট দেখতেছি, তারপরও আপনাদের মতন একজন অভিজ্ঞ মানুষ যদি একটু না, তাহলে পারবেন, সমস্যা নেই। যদি কোনো রেস্ট্রিকশন থাকে ওইটা বলে দিবে যে রেস্ট্রিকশন আছে, আর রেস্ট্রিকশন না থাকলে যদি ফুল ভেরিফিকেশন থাকে তাহলে পারবেন, সমস্যা নেই। স্যার এখানে কোনো প্রবলেমই আমি দেখতেছি না, সব ওকে। এখন হ্যাঁ, শুধু তাহলে আমি ওই যে ইয়াতে অ্যাড করবেন, মার্কেট প্লেসগুলোতে অ্যাড করবেন। না, ওই হচ্ছে কি, একটা বন্ধু নাকি মার্কেট প্লেস থেকে পেমেন্ট আনবে একজনের কাছ থেকে, তো ও পেওনিয়র ছাড়া আনতে পারতেছে না অ্যাকাউন্ট, মানে ক্লায়েন্ট ওর কাছে ই চাচ্ছে, অর্থাৎ ইউএস ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছে। এখন ও বলতেছে তোমার যদি পেওনিয়রে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা আমাকে ইনফরমেশনটা দাও, আমি ওখানে $50 আনতে চাই। তো সেক্ষেত্রে আমি কি এখন দিয়ে আনবো কিনা ওটা? না না, এরকম করেন না, মানে যার যারটা তার আনতে হয়। নাম মিল না থাকলে কিন্তু মানে পরে অ্যাকাউন্ট ব্যান খাবে। ও আচ্ছা আচ্ছা স্যার। এমনিতে যদি মার্কেট প্লেস না হয়, মার্কেট প্লেসে বা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট খোলার সবথেকে ইজিয়েস্ট হচ্ছে মানে যেটা আছে সেটা হচ্ছে কি আপনার প্রিয় পে নামে Elevate। একটা অ্যাপ আছে, ওইটা দিয়ে আনতে বলেন। ও, ইউএস প্রিয় ব্যাংক পে। অ্যাকাউন্ট যদি চায়, প্রিয় পে ও যদি বাইরে আচ্ছা। থেকে মার্কেট প্লেসে বাইরে হয়, আর বাইরে ছাড়া যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে একজনের অ্যাকাউন্ট দিয়ে আরেকজন হয় না, মানে এটা করলে ব্যান খাবেন। এটা করতে যান না, আপনি ধরা খাবেন, আপনি একটা চান। ও ঠিক আছে স্যার, না না অবশ্যই না, ঠিক তাকে আছে তাকে তাহলে করতে শুনুন। বলেন তারটা। জি জি স্যার। স্যার পিওপি খুলতে কি পাসপোর্ট লাগবে নাকি না, তাছাড়াই খালি তো? ন্যাশনাল আইডি হলেই হয়। ঠিক আমরা অ্যাড রান করতে পারবো ফেসবুকে? হ্যাঁ পারবেন, যদি ডলার রিচার্জ করতে পারেন তাহলে অ্যাড রান করতে পারবেন।
পিওপি তে কি এক্সট্রা বেশি কোনো খরচ আছে স্যার? না, পিওপি একটা ভার্চুয়াল কার্ড দিবে আর একটা ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট দিবে। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে, আবারও গেছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, বন্ধ হয়ে যাবে। স্যার আপনি কি পিওপিটা ইউজ করতেছেন? আমি অনেক ক্ষেত্রে ইউজ করি, বা আমি আরেকটা ইউজ করি, মানে ভার্চুয়াল কার্ড, মানে পাইপাল ইউজ করি। ও পাইপাল। আচ্ছা স্যার, পিওপি এর যদি ভার্চুয়াল কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট বলছেন দিবে দুইটাই, দুইটা হুম। আনতে হলে কত টাকা খরচ করতে হবে স্যার অ্যাকাউন্ট করার সময়? কোনো টাকা খরচ করতে হবে না, এটা ফ্রি। একদম ফ্রি? ওদের ওয়েবসাইট থেকে ঢুকে করলেই হবে? হ্যাঁ, priopay.com, প্রিওপে লিখে সার্চ করলেই পাবেন, মানে ইয়াতে, ঠিক আছে স্যার। মানে গুগলে সার্চ করলেই পাবেন প্রিওপে। ঠিক আছে স্যার। আচ্ছা, কাজী ওয়াসিফউদ্দিন জিদান আছেন? এস এম সিয়াম, আনামুল নিশাত, পারভেজ আলম, পারভেজ আলম, ইমতিয়াজ হাসান, এমডি হাসান, ইমতিয়াজ হাসান, শাহিন সুলতানা, শাহিন সুলতানা, এমডি রেজাউল করিম, রেজাউল করিম, তারিকুল ইসলাম সাকিব। কেউ হাত তুলতেছেন? আচ্ছা, ইয়া কইলেন, মানে কারো যদি ইয়া থাকে, প্রবলেম থাকলে, মানে এই তরিকুল ভাইকে বইলেন, তাহলে উনি বলে দিবে আমাকে। তরিকুল ইসলাম সাকিব, তারিকুল ইসলাম সাকিব, মোহাম্মদ আল মামুন আখন, আল মামুন আখন, শারমিন রহমান স্বর্ণা, শারমিন রহমান স্বর্ণা, আরমান প্রেজেন্ট হোসেন স্যার। আছেন? জি স্যার। আচ্ছা, আরমান হোসেন, আরমান হোসেন, তারপর শাহরিয়ার রহমান জিসান, শাহরিয়ার রহমান জিসান, এমডি ফয়সাল জমাদ্দার, ফয়সাল জমাদ্দার, আরিফুল ইসলাম লিমন, সিয়াম খান, জি স্যার আছে। আচ্ছা, শাকিল হোসেন, জুয়েল, জুয়েল, আজিজুল হাকিম, ইয়েস স্যার। পীযূষ মাধববার। স্যার অনেক লেটে জয়েন করছি, কারেন্ট ছিল না, এই কেবল আসছে। আচ্ছা, এমডি সাদিকুল ইসলাম সোহান, জি স্যার। তারপরে ফয়সাল ইসলাম, ইয়েস স্যার। তারপরে জাহিদুর রহমান আবির, রাশিদুল কবির, প্রেজেন্ট স্যার। তারপরে জাহিদুল ইসলাম ফয়সাল, শামিমা ফেরদৌস মালা, শামিমা ফেরদৌস জি মালা। ভাইয়া। আচ্ছা, মেয়েরা তো কোনো কথাই বলে না, মেয়েরা কি সব বুঝতেছেন? চারিদিকে ছেলেরাই কথা বলে, মানে জি মেয়েদের তো ভাইয়া। কোনো, মানে কোনো কমেন্ট বা কোনো কথা, কোশ্চেন কিছুই পাই না। মেয়েরা কি বুঝেন নাকি ক্লাস মানে ঠিকঠাক মতো করেন, মানে এগুলো কিছুই তো বুঝি না। ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরা, তারপরে হচ্ছে গিয়ে
আমাকে শুনতে পাচ্ছেন? রাখেন রাজু ভাই, Attendance? এগুলা আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে একটু? লিখে রাখেন, অ্যাটেন্ডেন্স গুলা। হ্যাঁ, তাহলে সেটাই বেটার হয়। রাজু ভাই কি আছে না? রাজু ভাই, শরীফ ভাই, আপনারা আছেন, কিন্তু দেখা গেছে যে আমরা যে নক দিতেছি, আমাদের নকের তো কোনো অ্যান্সার দেন না। অনেকবার বললাম যে ভাই আমি আছি, আবার সবাই দেখতেছেন। প্রেজেন্টেশনের সময় দেখা গেছে যে আপনারা একটু বইলা দিলে একটু ভালো হ্যাঁ, হয়। শুনেন শুনেন। কই ভাই, আপনি মেসেঞ্জার নক দিয়েছেন আমাকে? না, মেসেঞ্জার তো এখানেও তো আচ্ছা, শুনেন এই যে চ্যাট লিস্টে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডিসকাউন্ট হয়ে গেছিল। ফাতেমাতুল জোহর আছেন? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নয়ন রয়, সোহানা রূপান্তি, প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা, শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ, জি স্যার, প্রেজেন্ট। স্যার নয়ন রায়। নয়ন রয়, আচ্ছা, শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ আছেন? জি স্যার, প্রেজেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এমডি সিফাতি মঞ্জুর রহমান, সিফাতি মঞ্জুর রহমান। জি স্যার, জি স্যার। তারপরে হচ্ছে এমডি তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, খাদিজা হিয়া। স্যার উনি তো প্রেজেন্ট স্যার। আচ্ছা, খাদিজা হিয়া আছেন। তারপর হচ্ছে গিয়ে সাদিয়া আক্তার নাই, নওশাদুল ইসলাম মিরাজ নাই, মঞ্জুর কুমার অধিকারী নাই, উম্মুল খায়ের সালমা আছেন? উম্মুল খায়ের সালমা নাই। স্যার উনি অ্যাড ছিলেন, কিন্তু এখন তো দেখছি না। উম্মুল খায়ের সালমা আছে। ভাইয়া পারভেজ আলম। স্যার ওই রেজাউল করিম ভাই, উনি কি আচ্ছা, ওইটা যাদেরটা হচ্ছে কিনা মিস হয়েছে দেখেন? লাস্টে বললেন, আগে যাদেরটা ডাকতেছি বলেন। কে এম নাসিরউদ্দিন আছেন? নাই। তারপর এ কে খায়রুল ইসলাম নাই, এমডি নাইয়ান হাসান মুয়াজ, আফ্রিদি আহমেদ আছেন? আফ্রিদি আহমেদ, আচ্ছা। তারপর হচ্ছে ফাতেমা জাহান আশা, আশা আছেন? আরিফুর রহমান, করিমা আক্তার, মেহেদি হাসান, জান্নাতুল ফেরদৌস ইমা, নাবিলা ফেরদৌস শিফা। আচ্ছা, এখন কার কার মানে হয় নাই বলেন? পারভেজ আলম। এখন 11। তিন আচ্ছা, নাম্বার না 4 নাম্বারে আছে, 3 নাম্বার না 4 নাম্বার পারভেজ আলম। পারভেজ আলম, নয় স্যার, রেজাল্ট আর 15 নাম্বার মনে হয় ফয়সাল জমাদ্দার। ফয়সাল জমাদ্দার। আচ্ছা, 11 দিয়েছি, মাওনা দিয়েছি। 9 স্যার, 9 9 রেজাল্ট রেজাল্ট করিম। আচ্ছা, ওকে। আর কে? ফয়সাল স্যার ফয়সাল জমাদ্দার জমাদ্দার দিবেন? কত নাম্বার? জি স্যার। স্যার 14 না যেন 15। আচ্ছা, 15 নাম্বার। হ্যাঁ, দিয়েছি। 15 নাম্বার, ঠিক জি, আছে, ক্লাসের ভিডিওটা আজকের মধ্যে পেয়ে যাবেন। স্যার হ্যাঁ, স্যার তরিকুল ভাই তো শাহরিয়া- ছিল, উনি হয়তো নাই, ও হয়তো কারেন্ট চলে যাওয়ার কারণে প্রেজেন্ট দিতে পারে শাহরিয়া না। রহমান জিসান মেসেঞ্জারে নক দিয়েছেন, জিসান ভাই। আর হচ্ছে গিয়ে রেজাউল করিম ভাইও ওই ইনকল মেসেজে তরিকুল ইসলাম মেসেজ সাকিব দিয়েছেন। উনি তো নাই মনে হয়, মানে উনি তো আসেই না। না স্যার, তরিকুল ইসলাম রাজু ও আমাদের সিআর। আমাদের সিআর। জি স্যার। হ্যাঁ, উনি তো ছিলেন, উনি কই? আচ্ছা, তো এই হয়তো যে কারেন্ট চলে এমডি গেছে, তরিকুল প্রেজেন্ট ইসলাম দিতে পারে এটা না। দিছি। কত নাম্বার? স্যার সেটা বলতে পারছি না। আচ্ছা, যাই হোক, কালকে আমাকে একটু বললেন, মানে উনি থাকলে কালকে বা পরশু দিনের ক্লাসে প্রেজেন্ট দিয়ে দিব, না সমস্যা নেই। এই যে তরিকুল ইসলাম না, উনি তো আসেই না। আর কার কথা বললেন? স্যার হচ্ছে গিয়ে মেসেঞ্জারে নক দিয়েছেন শাহরিয়ার রহমান জিসান ভাই, আর হচ্ছে ইনকল মেসেজে নক দিয়েছেন রেজাউল করিম ভাই। কত নাম্বার? শাহরিয়ার জিসান। জি, এটা কত নাম্বার সেটা বলতে পারতেছি না। এটা আর রেজাউল করিম ভাই মানে 9 নাম্বার। আমারটা দেওয়া হয়েছে, আমি পরে স্যারকে বলছি। স্যার তরিকুল ভাইয়েরটা হচ্ছে 35 নাম্বার। 35। আচ্ছা, এই যে তরিকুল, এটা দিছি তো এটা। আচ্ছা, ঠিক আছে। জিসান কত নাম্বার?
এই যে জি স্যার, শাহরিয়ার রহমান জি স্যার। ঠিক আছে, কত থ্যাংক নম্বর ইউ। স্যার? হ্যাঁ, আজকে পেয়ে যাবেন, ভিডিওটা দিয়ে দিব। আর এখন থেকে পড়ালেখা